আমাদের মধ্যে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই শহরের প্রখ্যাত ডায়েটিশিয়ান মঞ্জিরা সান্যাল। মঞ্জিরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আপনারা আমাদের সঙ্গে যেমন থাকেন তেমনই আছেন। 224880885 এই নাম্বারে সরাসরি ফোন করবেন, 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন। আর এক্ষুনি আপনারা দেখছেন আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডগেট ফেসবুক লাইভ। এই ফেসবুক পেজ দুটো এসেও আপনারা ইনবক্স করতে পারেন। মঞ্জিরা, এই মকর সংক্রান্তির রাতে আপনার সঙ্গে আমাদের আলোচনার বিষয়বস্তু রাখা হয়েছে ডায়েট নিয়ে ভুল ধারণা। মানে এটা খুব অত্যাচার। মকর সংক্রান্তির রাতে আমি সঞ্জয় দাকে বললাম একজন পিঠে পুলি বিশেষজ্ঞকে আনো, যাকে দেখে আমরা প্রশ্ন করতে পারবো। উনি আমাকে বললেন যাতে তুই পিঠে না খেতে পারিস আমি সে ব্যবস্থা করছি, বলে আপনাকে আনবেন। প্রথমেই সেই প্রশ্ন দিয়ে ঢুকবো, এই যে পাটিসাপটা খাবো কি খাবো না, না খেয়ে থাকতে পারবো না, এবার আপনি বলুন কি করবো। অবশ্যই পিঠে পুলি তো আমাদের ঐতিহ্য, এটাকে বাদ দিলে হবে না, একদম সিগনেচার। আজকের দিনে পিঠে পুলি খাবো না বললে মানে সেটা পাপ একদম। অবশ্যই খাবো। এবং আমরা একটু ডায়েট মানে ডায়েটিশিয়ানে ভয় পাওয়ার কিছু নেই। ডায়েট ব্যাপারটা যত আমরা এনজয় করে করতে পারবো তত আমাদের সাকসেসফুল হবে। সোনার পাথর বাটি হয় এনজয় করা যায়, একদম একদম এনজয় করা যায়। পিঠে পুলি নিয়ে যখন তোমরা বললে, তো সেই জায়গা থেকে বলি, যাদের বাড়িতে আজকে অনেক রকম সবার কিছু না কিছু সিগনেচার আইটেম থাকে, এক একটা ফ্যামিলিতে বিভিন্ন রকম পিঠে পুলি হয়। এবার এগুলোর প্রয়োজনীয়তাও রয়েছে। আর যদি ডায়েটের কথা বলি, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল পিঠে পুলি সেগুলো খেয়েও কি ডায়েট করা যায়? অবশ্যই যায়। পরিমাণটা একটু বুঝে খাবো। বা হয়তো এমন লাঞ্চের সময় খেলাম বা ব্রেকফাস্টে খেলাম, সেক্ষেত্রে নর্মাল প্রতিদিনের যে লাঞ্চ বা ডিনার সেটাকে হয়তো একটু পোর্শন কমিয়ে দিলাম বা নাই বা খেলাম আজকে, সেখানে আজকে হরেক রকম পিঠে পুলি যা হয়েছে, ভাপা পিঠে বা নানান রকম পদ্ধতিতে যেগুলো হয়, ভাপা পিঠে বললাম কারণ সেটা খুবই হেলদিয়ার ভার্সন, যেহেতু স্টিম করে হচ্ছে। ভাপা পিঠের বাইরে কিছু জানেন না, একদম এটা ঠিক কথা নয়। আমি আরো রেসিপি বলবো এবং সেখানে অবশ্যই এই যে পিঠে পুলির কথা বলে যে পাটিসাপটাটা আমার মনে এলো, তাহলে পাটিসাপটাটাকে দিয়ে শুরু করা যেতে পারে। আমরা যেটা চিরন্তন পাটিসাপটা বাড়িতে খেয়ে আসছি সেটা তো চলতেই পারে খাওয়া। ডায়েটিশিয়ান দিচ্ছেন পাটিসাপটার রেসিপি, একদম শুনিনি সেটা। আচ্ছা, এই পাটিসাপটাটা আমরা কিভাবে করব? আমি এখানে ব্যবহার করেছি ওটস মানে রোল্ড ওটস, একটু বড় দানার ওটস। সেটাকে ভালো করে আগে আমি খানিক গুঁড়ো করে নিলাম, ঠিক আছে, রোস্ট করে গুঁড়ো করে নিলাম। এবার সেটার মধ্যে অল্প করে আমি সুজি মেশালাম, 150 গ্রাম ওটসের মধ্যে 2 টেবিল স্পুন সুজি মেশালাম। ইচ্ছে করলে একটু চালের গুঁড়ো আমি এখানে দিতে পারি, দিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিলাম। বা আমি দুধ দিয়েও এটা ব্যাটার করতে পারি, আরো হেলদি হবে, টেস্টিও হবে। এই 3টে উপাদান দিয়ে ব্যাটার করে সরিয়ে রাখলাম। আর আমরা নর্মালি পাটিসাপটার ভেতরে যে পুরটা দিই সেটা অনেক সময় নারকোল বা ক্ষীরের তো ব্যবহার করি, খোয়া ব্যবহার করি। এইবারই আসছে ডায়েটিশিয়ানের কাজ, তাহলে সেটাকে আরো একটু ক্যালোরি সচেতন করতে হবে। আমি এখানে বলবো একটু সুইট কর্ন নিয়ে নিন। সুইট কর্ন তো বাজারে শীতকালে এখন যথেষ্ট, সারা বছরই পাওয়া যায়, এই সময়ও রয়েছে উৎকৃষ্ট মানের। সেটাকে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন, একটু জল দিয়ে ব্লেন্ড করবেন, করে নিয়ে সেটাকে আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে খানিক নাড়তে থাকুন, আর একটু ওটসের গুঁড়ো দিয়ে দিন। ওটা আস্তে আস্তে দেখবেন যখন একটু জিনিসটা একটা মানে কনসেন্ট্রেটেড হয়ে আসছে, তখন এবার গুড়টা দেবেন। গুড়টা দিয়ে, এর গুড়টা আপনার স্বাদ মতো, আপনি ঠিক যতটা মিষ্টি খেতে ভালোবাসেন দিন আজকের দিনে, দিয়ে সুন্দর করে পোরটা বানিয়ে নিন। হয়ে গেল আপনার রেডি। এইবার যেটা আপনি বানিয়েছিলেন ব্যাটারটা, তাওয়ার মধ্যে ঘি ব্রাশ করুন, তার মধ্যে দিয়ে দিন ব্যাটারটা, আর এরপরে সুইট কর্নটা যে আপনি বানালেন পোরটা, সেটা দিয়ে একদম র্যাপ করে খেয়ে ফেলুন। আর অবশ্যই সাথে অল্প করে হলেও গুড় তো লাগবেই, গুড় দিয়েই খেতে হবে। ধরুন নারকেল দিয়েই পিঠে খাবো, তাহলে কি করব? পরিমাণ কিরকম হবে? নারকেলের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। নারকেল কিন্তু একটা হেলদি ফ্যাটের তালিকাতেই পড়ে, এবং সেক্ষেত্রে পোর্শনটা ডিপেন্ড করবে যে আমি কি, সবাই কি আর ওজন কমাতে চাইছে তা তো নন। যদি কেউ পার্টিকুলারলি এরকম এক জায়গায় থাকেন যার ওজন কমানোর দরকার চলছে, বা কোনো একটা প্রক্রিয়া চলছে, বা অন্য কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, সেখানে নারকেলের পরিমাণটা আপনি কম দেবেন, পোরটা কম ব্যবহার করলেন, বা নারকেলের জায়গায় এরকম একটা কিছু অল্টারনেটিভ দিলেন। কিন্তু আপনার যদি সেরকম কোনো মানে প্রয়োজন না থাকে এই মোমেন্টে, আপনাকে নারকেল দিয়ে সাবস্টিটিউট করার দরকার, মানে নারকেলের বদলে কিছু দেওয়ার দরকার, নারকেলই দিন, কোনো অসুবিধা। দেখুন নারকেলের প্রচুর হেলথ গুণাগুণ রয়েছে, এবং এর মধ্যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড বলা হয়, যেটা আমাদের গুড কোলেস্ট্রলকেও কিন্তু বাড়াতে হেল্প করে। তো কোনো অসুবিধা নেই, যতটা পোর আপনার মনে হয় দেওয়া যায়, দিলে স্বাদ আসবে,
অবশ্যই ব্যবহার করুন। বেশ মানে একটা ডায়েটিশিয়ানের কাছ থেকে প্রথমে আমরা পেয়ে গেলাম যে পিঠে সাপটা, পিঠে পুলি, এই পাটিসাপটা, পিঠে পুলি এসব কিভাবে তৈরি করব, খাবো, এটার জন্য দুর্দান্ত দুর্দান্ত মঞ্জিরা। হ্যাঁ, কিন্তু আমি প্রশ্ন করব সঞ্জয় দা, হুম। একটাই শর্ত আছে। আমাকে মঞ্জিরা দিকে বলতে হবে যে বিরিয়ানি কি খাওয়া যাবে ডায়েট করলে? যদি খাওয়া যায় আমি তাহলে এই অনুষ্ঠানটা তোমার সঙ্গে করবো, নাহলে সব প্রশ্ন তুমিই করবে। আচ্ছা বেশ। অবশ্যই অবশ্যই বিরিয়ানিও বেশ। খাওয়া যাবে, বেশ। কোনো অসুবিধা নেই। ডায়েট করে মানে এরকম কিছু পানিশমেন্ট নয়, সমস্ত কিছু খেয়ে দিয়ে এনজয় করে মজা করে হই হই করে বেশ, ডায়েট করা যায়। তাহলে আমি রোজ রোজ ডায়েট করতে রাজি আছি। দেখে নেবো আমাদের লিসনার কে আছেন, তিনিও নিশ্চয়ই আমারই মতো ভোজন রসিক। হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ, হ্যাঁ কে বলছেন? বলুন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। আমার দুটো প্রশ্ন আছে। একটি হচ্ছে এই যে আজকে পিঠে আর ভাজা পিঠে, এইগুলো খাওয়াটা কতখানি স্বাস্থ্যকর? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মতো একটা গরম দেশে আমরা যারা কায়িক পরিশ্রম করি তাদের ক্ষেত্রে কি দিনের বেলা রুটিটা খেয়ে রাত্রে ভাত খাওয়া ভালো, নাকি দিনের বেলা ভাত খেয়ে রাত্রে রুটি খাওয়াটা ভালো? এটা বেশ, যদি একটু বলেন। শুনতে ভালো হয়। থাকুন। আজকে পিঠে ভাজা পিঠে খাবো না খাবো না? অবশ্যই খাবো। একটু আশকি পিঠের ক্ষেত্রে সম্ভবত ওটা ভাপিয়ে করা হয়, তো হুম। সেক্ষেত্রে ওটা খানিকটা ক্যালোরি ওতে মাপা রয়েছে, কাজেই আশকি পিঠে তো খেতেই পারি। হুম। আর ভাজা পিঠে যেটা রয়েছে সেটাকে আমরা একটা দিন যদি খাই পোর্শন মেপে কোনো ক্ষতি নেই, তবে তুলনামূলক যদি করা হয় তাহলে আশকি পিঠেটাকে আগে আমি বলবো খাওয়ার জন্য, ভাজা পিঠেটার পোর্শনটা একটু কমাতে। আর যেটা দ্বিতীয় প্রশ্ন বললেন ভাত এবং রুটি নিয়ে, হ্যাঁ আমাদের যেরকম গ্রীষ্মকালে গ্রীষ্মপ্রধান দেশ, সেখানে সকালে রুটি, রাত্রে ভাতও খাওয়া যেতে পারে, আবার উল্টোটাও করা যেতে পারে, এতে কোনো ক্ষতি নেই। রাত্রিবেলা ভাত খেলে সেটা যদি মনে হয় হজমে সহায়ক হচ্ছে, তাতে কোনো অসুবিধে নেই। ভাত বা রুটির সাথে আমাদের ওইভাবে কোন টাইমে খাচ্ছি তার জন্য আমাদের ওজন বেড়ে যাচ্ছে বা অন্য লাইফস্টাইল ইস্যুস আছে সেটা নয়, কিন্তু কতটা পোর্শন খাচ্ছি এবং সারা দিনের আমার খাবার যে রুটিন সেটা কিভাবে ব্যালেন্স করেছি তার উপর নির্ভর করে। কাজেই আমার যদি মনে হয় আমার রাতে ভাত খেলে ঘুম ভালো হয় বা ডাইজেশনে সেটা হেল্প করে, অবশ্যই রাতে ভাত খাওয়াই যেতে পারে। বেশ, একদম সকালের শুরু থেকে ডিনার পর্যন্ত আমি কতগুলো খাবারের কথা বলছি, আমরা দুজন মিলে। আপনি বলুন তার মডিফিকেশন কি হবে বা এগুলো উচিত কিনা। অবশ্যই। একদম ভোরবেলা উঠে গরম জলে মধু লেবু, এটা মিথ নাকি আদৌ সত্যি এটা মেদ ঝরায়? যদি না ঝরায় তাহলে এর বদলে কি খেতে পারি? আচ্ছা, সকালবেলা গরম জলের মধ্যে মধু যদি আমরা দিই, আমার বডিতে খানিক হাইড্রেশন ঢুকলো। আমার গরম জলটা যদি একদমই ফুটন্ত না হয়, লিউকোয়ার্ম আমি ধরে নিলাম, সেক্ষেত্রে ভিটামিন সিও লেবু থেকে আসলো এবং মধুটাও খেলাম। দুটোই অ্যান্টিঅক্সিডেন্ট, মানে লেবুটা থেকে অ্যান্টিঅক্সিডেন্ট আসছে, আর হানির মধ্যে দিয়েও আমরা কিছু নিউট্রিয়েন্ট পেলাম। এটাতে মেদ ঝরানোর কথা যদি বলো না, মেদ ঝরার কোনো এরকম এভিডেন্স পাওয়া যায়নি যে এই দিয়ে দিন শুরু করলে মেদ ঝরে। আমার যেটা হয়, আমার বডি থেকে বলতে পারো সকালবেলা একটা ফ্রেশ অ্যান্টিঅক্সিডেন্টের ডোজ আমি দিয়ে দিলাম, আর কাজেই এটা আমরা খেতেই পারি, না খাওয়ার কিছু নেই, কিন্তু মেদ ঝরার সাথে আমরা যোগ করব না। আর যেটা প্রশ্ন হচ্ছে এর অল্টারনেটিভ কিছু, আমরা যে কোনো কিছু খেতে পারি। যেমন আমরা একটু হলুদ আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিশিয়েও খেতে পারি, সেটাও আমাদের হজম সাহায্য করে, আমাদের ওভারঅল যাদের অ্যাসিড রিফ্লাক্স আছে সেখানে ঠিক রাখে। কিংবা আমরা জিরে, জোয়ান, মৌরি, ফ্ল্যাক্সিড এই চারটেকে একসাথে ভেজে নিয়ে যদি গুঁড়ো করে সকালে 1 স্পুন খাই, সেটাও আমাদের ডাইজেশনে হেল্প করে, এবং অনেকেরই সকালবেলা কনস্টিপেশনের সমস্যায় ভোগেন, তো সেখানেও ভীষণ হেল্প করে। এই রকম যে কোনো স্পাইস আমরা খেতে পারি, মশলা, কিন্তু প্রত্যেকটাই আবার কিছুদিন বাদে বাদে আমাদের চেঞ্জ করতে হবে। একই জিনিস আমরা দিনের পর দিন কিন্তু খেয়ে যাব না, মানে ওভার কনজাম্পশন কিন্তু কোনো মশলারই ভালো নয়। বন্ধু আছেন ফোনে। নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়া কোনা থেকে বলছি। বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার বয়স 37, আমি একজন ব্লাইন্ড পার্সন, আমি বাড়িতেই থাকি, খুব একটা কোনো জটিল কাজ আমি করি না, বাড়ির মধ্যে একটু হাঁটাচলা করি। আর আমি কি ধরনের ডায়েট করলে আমি ডায়াবেটিস, হাইপার টেনশন বা হাই কোলেস্টেরল থেকে মানে সুরক্ষা পেতে পারি? আমার ওজন 60 কিলো এবং উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। বেশ, হ্যাঁ, এক্ষেত্রে বলবো
5'3" হাইট, ওজন ওনার 60 কেজি। যেহেতু বাড়িতেই থাকেন এবং সিডেন্টারি মূলত কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনি নর্মাল আপনার যেটা ফুড হ্যাবিট সেটা অবশ্যই ফলো করবেন, মানে যেটা আমাদের বাঙালি ফুড কালচারের মধ্যে পড়ে। সেক্ষেত্রে ভাত, রুটি, মুড়ি সবই ডায়েটের মধ্যে রাখবেন। পরিমাণ মতো শাক সবজি, প্রতিদিন একটা করে ফল সেটাও খাবেন। যদি আপনি নন ভেজিটেরিয়ান হন সেক্ষেত্রে মাছ, চিকেন অবশ্যই একটা পরিমাণ মতো, ধরুন মাছ খেলে প্রতিদিন একবেলা মাছ, একবেলা আপনি ডিম খেতে পারেন। মানে ডিম আমি আপনাকে বলবো অবশ্যই ডেলি ডায়েটে একটা করে রাখবেন। এছাড়াও যদি নন ভেজ হন তাহলে একবেলা মাছ, আরেক বেলা আপনি সাথে মানে মাছটাও দুবেলা খেতে পারেন, বা চিকেনও পরিমিত পরিমাণে রাখতে পারেন ডায়েটে, কোনো অসুবিধা নেই। এবং শুধু যেগুলো খাবেন না, যেটা আপনি বললেন লাইফস্টাইল ডিসঅর্ডার হতে পারে, সেই জায়গাটা বরং বলি। সেক্ষেত্রে কোনো ভাজা খাবার যেটা থেকে ভাজা এবং প্রচন্ড সুগার ওয়ালা যে খাবারগুলো, মানে আমাদের যেমন স্বভাব থাকে চা বা কফি খাচ্ছি, খানিক চিনি ঢেলে দিলাম, বা হাতের সামনে মানে খিদে পাচ্ছে কি খাওয়া বুঝতে পারছেন, একটু মিষ্টি খেয়ে নিলাম বা 4টে বিস্কিট খেয়ে নিলাম। এই স্বভাবগুলোই আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার, যেগুলো আপনি বললেন, ডেকে আনে। বা একই তেলে বারবার খাবার ভাজা হচ্ছে, বা বিকেলে সন্ধ্যাবেলা কি খাবো বুঝতে পারছি না, গিয়ে চপ সিঙ্গারাই রোজ খেয়ে নিচ্ছি, বা মুড়ির মধ্যে খানিক চানাচুর ঢেলে ফেললাম। এই যে ধরনের ফুড হ্যাবিটগুলো, এগুলো না করে একটু হেলদি ওয়েতে আইটেমগুলোকে একটু পাল্টে পাল্টে যদি খাওয়া যায়, সবই খাবো, শুধু ডিপ ফ্রাইড এবং খুব বেশি মিষ্টি যেখানে একদম রিফাইন সুগার দেওয়া রয়েছে সেরকম জিনিসগুলো, এবং রিফাইন ফ্লাওয়ার মানে ময়দা এবং ময়দাজাত জিনিসগুলো যদি একটু কন্ট্রোলে রাখেন, তাহলে এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার আসবে না। বেশ, চলে যাব পরের যে প্রশ্নে ছিলাম। মধুলেবুর জল হলো, এরপর অনেকেই খালি পেটে থাইরয়েডের ওষুধ খান, কেউ কেউ খালি পেটে আরো অন্যান্য কিছু ওষুধ খান। এই খালি পেটে যে ওষুধগুলো খেতে হয়, এগুলো কি এই ধরনের আপনি যে ধরনের জলের কথা বললেন সেটা দিয়ে খাওয়া যায়, নাকি এটা একেবারেই নর্মাল জল দিয়ে খাবে, তার 1 ঘন্টা বাদে এই জলগুলো খাবে? খুব ভালো প্রশ্ন এটা আমি খুবই পাই এই কোয়েশ্চেনটা। আমি বলবো আগে আপনি যে লিভোথাইরক্সিন গ্রুপের মেডিসিনটা খাচ্ছেন সবার আগে সেটা খান। খাওয়ার হাফ অ্যান আওয়ার 40 মিনিট বাদে থেকে আপনি এই ডিটক্স ওয়াটারগুলো শুরু করুন। ওই জল দিয়ে ওষুধটা খাবেন না, কারণ সেক্ষেত্রেও মেডিসিনের অ্যাবজর্পশনে বাধা আসতে পারে। বেশ, কল্পি থেকে কৃষ্ণেন্দু হালদার বলছেন, চা বা কফি কোনটা ভালো, কতটা পরিমাণ খাবো? চা এবং কফি, প্রশ্নটাকে আরেকটু মডিফাই করে দেবো। গ্রিন টি, লাল চা নাকি গ্রিন কফি, কোনটা বেটার? আচ্ছা, গ্রিন টি এবং লাল চা যেটা মানে ব্ল্যাক টি আমরা বলি, দুটোর ক্ষেত্রে বলবো দু রকম কাজ আছে। দুটো চায়েতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফ্ল্যাভোনয়েডস থাকে, যেগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে যে আমাদের ফ্রি র্যাডিক্যালস গুলো জেনারেট করে সেগুলোকে স্ক্যাভেঞ্জ করতে হেল্প করে বেসিক্যালি। গ্রিন টিতে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ব্ল্যাক টি আবার খানিক আলাদা। দুটো দু রকম ভূমিকা। গ্রিন টিটা ওভারঅল মেটাবলিজম হেল্প করতে কিন্তু খুবই উপকার করে, তো সেক্ষেত্রে গ্রিন টির কাজটা একরকম, আর ব্ল্যাক টিটা তো একটু তার মধ্যে অন্যরকম প্রসেসিং থাকে, তো সেটাও আমাদের সেখানে ট্যানিন আছে দুটোতেই, যদিও ট্যানিন রয়েছে বা পার্সেন্টেজে একটু তফাৎ থাকে। দুটো কোনোটাই আমি খারাপ বলবো না, আপনার যেটাতে কমফোর্টেবল মনে হয় সেটা খান। আর গ্রিন কফি কিন্তু অনেকের ক্ষেত্রে স্টমাকের জন্য খুব একটা সুটেবল হয় না, তো সেক্ষেত্রে আমি আগে চাকেই রাখবো, তারপরে গ্রিন কফি। যদি বলেন ব্ল্যাক কফিটা আমি চায়ের সাথে প্যারালালি রাখতে পারি, চা কফি এবং তার মানে ব্ল্যাক কফি অ্যান্ড দেন গ্রিন কফি। ডায়েটের জন্য দিনে কতবার চা কফি ঠিক? ডায়েটের জন্য যদি বলেন তাহলে দিনে 3 বার অবধি আপনি চা বা কফি খেতে পারেন। এবার কফির ক্ষেত্রে ক্যাফিনের মাত্রা যেন 300 থেকে 400 মিলিগ্রামের বেশি দিনে না হয়, এবং কে খাচ্ছেন সেটাও বুঝতে হবে। আপনার যদি বয়স ধরুন 50-এর ওপরে, রাতে ঘুম আসে না, তাহলে দুপুর 12টার পর ক্যাফিন ইনটেকটা বন্ধ করুন, সেটাও বুঝতে হবে। তো চা বা কফি আছে মানে আমরা 3-4 বার খেতেই পারি, কিন্তু বোঝে। এই 300 থেকে 400 মিলিগ্রাম আমি ধরুন বুঝতে পারছি না, আমি কি হিসেবে কফিটা খাবো? মানে ধরুন নর্মালি যখন বাড়িতে কফি খায় লোকে, আয়েশ করে বসে একটা বড় মাগ কফি নিয়ে বসে, বিশেষ করে জল খাবারে, সকালের খাবারে, এইটাকেই কি আপনারা 300 থেকে 400 মিলিগ্রামের বেঞ্চমার্ক ধরেন? না, একেবারেই না। প্রথমত খাবারের সাথে যারা কফি খান সেটা খুব মানে ভুল পদ্ধতি, কারণ খাবারের আধা নিউট্রিয়েন্ট ওখানেই অ্যাবজর্ব হবে না। কফি যদি খান তাহলে দুটো মিলের মাঝে একটা খান। ধরুন আপনি 10টায় জলখাবার খেয়েছেন, 12টায় একটা ফল খাবেন, দুপুর 2টোয় আপনি লাঞ্চ খাবেন, তাহলে 11টার সময় আপনি খান কফিটা, আপনার কোনো অসুবিধা নেই। বরং সেটা আপনার অনেক লাইফস্টাইল ডিসঅর্ডার, লিভারের প্রবলেম মানে ফ্যাটি লিভার বা ইনসুলিন সেন্সিটিভিটি, এগুলোর ওপর অনেক কাজ আছে তার।
সেই সময়টা ভালো, কিন্তু খাবারের সাথে আমি ক্লাব করতে বারণ করব। আর একটা বড় মাগ যদি খাই, এবার দেখতে হবে তাতে কতটা স্পুন আমি ঢেলেছি। এবার বাজারে তো প্রচুর ধরনের কফি আছে, তো মোটামুটি আমি 1 স্পুন যদি ঢালি তাতে আমার 250 থেকে 300 ml যেটা হলো 5 গ্রাম যে কফিটা নিলাম, এবার সেখানে দেখতে হবে যে পার্টিকুলার ব্র্যান্ডটা উনি ইউজ করছেন সেখানে কতটা ক্যাফিন রয়েছে, কারণ এগুলো না অনেকটাই আনরেগুলেটেড, এক একটা ব্র্যান্ড এক এক রকম ভাবে ক্যাফিন দিয়ে দেয়। ফোনে একজন আছেন, নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি বেলগড়া থেকে লক্ষ্মী মজুমদার বলছি। হ্যাঁ বলুন। সবাইকে নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার। বলছি আমাদের ঘরে একজন দাদা দিদি বলছি যে গ্যাসের প্রবলেম। হ্যাঁ, কিন্তু যা রাত্রে রুটি খায়, দিনের বেলা ভাত খায়, কিন্তু পেটটা ভরা ভরা থাকে, কিন্তু কেন গ্যাস হচ্ছে, সে কি খেলে গ্যাসটা কমবে? বয়স কত? বয়স হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ 65 বছর। বেশ। আচ্ছা দেখুন, বয়স যদি 65 বছর হয়, হতে পারে এমনি বললেন যেটা রুটির কথা, আমি যে এইটুকু ইনফরমেশন পেলাম, কারণ বাকি সারাদিনের ওনার কি খান আমি জানি না, যেটুকু বুঝলাম ওনার যদি রুটির গ্লুটেনে কোনো রকম ভাবে সেন্সিটিভিটি তৈরি হয়ে থাকে, কারণ অনেকেরই গ্লুটেনের ইনটলারেন্স আজকালকার দিনে হয়, কারণ এখন যে ধরনের মানে হুইট তৈরি হয় সেখানে গ্লুটেনের একটা জেনেটিক্যালি মডিফিকেশন তো করা হয় যাতে প্রচুর পরিমাণ উৎপাদন বাড়ে। তো সেই জন্যে সেই গ্লুটেনটা এখনকার দিনে বহুজনেরই সমস্যা পাওয়া যায়, আটা রুটি খেলে পেট ভার হয়, ব্লোটেড ফিল করি, হজম হয় না, গ্যাস ফর্ম যেটা উনি বললেন, হতে পারে হয়তো আটা রুটিটা ওনার সহ্য হচ্ছে না। আমি সেক্ষেত্রে বলবো আপনি একটু জোয়ারের আটা নিন, যেটা হজমে সহায়ক, অথবা এই সময় শীতকালে তো বাজরার আটাও ভীষণ ভালো, কিংবা রাগি কিংবা ওটসের আটা করুন, মানে গ্লুটেন ফ্রি খেয়ে একটু দেখুন আপনার গ্যাসের প্রবলেমটা কমছে কিনা, আদারওয়াইজ রাতেও আপনি দুবেলাই ভাত খেতে পারেন। ফোনে আরেকজন, নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি মহাস্তলা থেকে বিশ্বনাথ মন্ডল বলছি। হ্যাঁ বলুন। খেজুরটা ওই গরমের সময় আমি এবারে কোথা থেকে আসলে তখন 2টো খেজুর খেয়ে জল খাই, আর এখন শীতের সময় কোন সময় খেজুরটা খাওয়া ভালো সেটা যদি বলেন ভালো হয়। আচ্ছা, খেজুর খাওয়ার সত্যি কথা বলতে ওরকম আলাদা কোনো টাইম নেই। আপনি বাইরে থেকে এসে রোদে এসে 2টো খেজুর খেয়ে জল খেয়ে যদি আপনার তৃপ্তি লাগে নিশ্চয়ই খেতে পারেন, তবে সেই জায়গাতে খেজুর না খেয়ে আমি বলবো রোদে ঘুরে গরমকালে এসে আপনি একটু ওআরএস খান, আপনার উপকার অনেক বেশি হবে। আর শীতকালে আপনার যখন ইচ্ছেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি না কোনো আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে একটু কন্ট্রোল করতে হবে। একেবারে শীতে রয়েছি, ভরা শীতে, আজকে সংক্রান্তি। এই যে শীতের সময় আমাদের খাওয়া দাওয়ার, বিশেষত বাঙালির খাওয়া দাওয়ার নানান উপকরণ, এদিকে জল কম খাই বলে শরীর খারাপ হয়, তাহলে শীতে কি খাওয়া দাওয়া করবো বা কি করবো না? হ্যাঁ, সব থেকে মুশকিল হচ্ছে এটাই, শীতে এত রকমারি জিনিস, এত সুন্দর সুন্দর সবজি ফল চতুর্দিকে রয়েছে, এবং শীতকালে নানান রকম খাওয়াও হয়, কিন্তু শীতকালে সমস্যা হচ্ছে জলটা কম খাওয়া হয়, কম হাঁটা চলা হয়, ঠান্ডায় জবুথবু হয়ে আমরা বাড়ির মধ্যে অনেকেই বসে থাকি, ফলে ওভারঅল আমাদের মেটাবলিজমটা খানিক স্লো হয়ে যায়, যে জন্যে শীতকালে কিন্তু হজমের সমস্যাও অনেকে দেখা যায়, যে খেয়ে হজম হচ্ছে না, কারণ একেবারেই দেখা যায় অন্য সময় যতটা উনি মুভমেন্ট করেন, ফিজিক্যাল নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি সেটা হয়তো অনেক কমে গেছে। তো শীতকালে যা সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে সব কটা আমাদের খেতে হবে, কারণ তাদের মধ্যে যে নিউট্রিয়েন্টটা আছে সেটা কিন্তু অন্য সময় কোল্ড স্টোরেজ থেকে বের করা সবজিতে পাবো না। তো যা পাচ্ছি বাজারে যত রঙিন সবজি দেখবো সব খাবো, এবং ফ্রুটস আছে সব খাবো। বেশ, আমি অনেকক্ষণ ধরে নানা রকম ফোনের প্রশ্ন শুনছিলাম, আবারও চলে যাব সেই জলখাবারের প্রশ্নে। তার আগে ফ্যাটি লিভার সংক্রান্ত 2টো প্রশ্ন আছে, করে রাখি। সঙ্গীতা সরকার লিখছেন, আমার ফ্যাটি লিভার গ্রেড 1 আছে আর গ্যাসের সমস্যা আছে, কি ধরনের খাবার খাওয়া উচিত? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সুতপা দে সরকার, তারও ফ্যাটি লিভার সংক্রান্ত আরো কিছু সমস্যা রয়েছে, গল ব্লাডার রয়েছে, কোলেস্টেরল রয়েছে, হঠাৎ পেটে ব্যথা হয়, কিডনি স্টোন ধরা পড়েছিল, তার দাবি যে তিনি আপনাকে একবার দেখাতে চান। এই দুজনেরই প্রশ্নের উত্তর আমরা নিয়ে নেব। প্রথমে সঙ্গীতা সরকারের, ফ্যাটি লিভার আছে গ্রেড 1 এবং তার সঙ্গে গ্যাসের সমস্যা, তিনি মোটামুটি কি খাবার খাবেন? ফ্যাটি লিভার গ্রেড 1 যখন আছে, গ্যাসের সমস্যা, অ্যাকচুয়ালি ওটা রিলেটেডই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ডায়েটের মধ্যে আমাদের ফ্যাটি লিভার মানে এরম ভাবো না যে শুধু ফ্যাট খাওয়া যায় না, অবশ্যই হেলদি ফ্যাট রাখবো, কিন্তু তার সাথে এক্সেস কার্বোহাইড্রেট খাবো না, মানে ফ্রি সুগার, মিষ্টি যদি আমি বেশি খাই বা এক্সেসিভ ফলও খাই,
এবং ভুল টাইমে খাই, এগুলো সবই কিন্তু আমাকে আলটিমেটলি ফ্যাটি লিভারের দিকেই নিয়ে যায়। ফ্রুট জুস খাওয়া, বা আমি একটা কমার্শিয়াল ফ্রুট জুস কিনলাম, খেয়ে ফেললাম, বা ভীষণ মিষ্টি খেয়ে ফেললাম, এগুলো সবই কিন্তু ফ্যাটি লিভারকে বাড়াবে। ফ্যাটি লিভার মানে আমার শরীরে যে মানে খানিক এক্সেস ফ্যাট কিছুটা লিভারে এসে ডিপোজিট হয়েছে। সো ওভারঅল ওয়েট ম্যানেজমেন্ট তাকে করতে হবে। কারেন্ট যে ওয়েটে আছেন তার থেকে অ্যাটলিস্ট 10%ও যদি উনি কমান হেলদি রুটিনে থেকে ব্যালেন্স ডায়েট করে, তাহলে ফ্যাটি লিভার কিন্তু রিভার্সাল হয়ে যাবে, এবং ইকুয়ালি ব্যালেন্স ডায়েটে ওনার গ্যাসের প্রবলেমও একেবারেই কমে যাবে। বেশ, রুনু বাসু বরানগর থেকে সুতোবাদীর ও, উত্তরটা আচ্ছা। জানিয়ে নিন। সুতোবা দে সরকার, যিনি আপনাকে দেখাতে চেয়েছেন, কিভাবে দেখাতে পারেন প্রসেসটা যদি বলে দেন। আমাকে দেখানোর জন্য এখানে তো ফোন নাম্বার বা এখানে রয়েছে, হুম। যেখানে আমার নাম লেখা আছে। ফেসবুকে উনি যোগাযোগ করলে ওনাকে অ্যাড্রেস বা সমস্ত দিয়ে দেবো। আমার সাউথ কলকাতায় হাইল্যান্ড পার্কের কাছে আমার ক্লিনিক, তো উনি এসে দেখাতে পারেন। বরানগর থেকে রুনু বাসু মেসেজ করেছেন, নলেন গুড়ের উপকারিতা কতটা খাবো? অবশ্যই নলেন গুড়ের উপকারিতা তো আছে, কারণ গুড় যখন আমরা তৈরি করছি সেখানে মানে গুড কোয়ালিটির মিনারেলস, নিউট্রিয়েন্ট কিন্তু তার মধ্যে ঢুকে পড়ছে। তো অবশ্যই শীতকালে নলেন গুড়, ফ্রেশ নলেন গুড় যদি পাই আমরা, তাহলে ডায়েটে আমাদের রাখতেই হবে। কিন্তু হ্যাঁ, আমরা গুড়, হানি, চিনি যাই খাবো না কেন, মিছরি যাই খাবো না কেন, এগুলো কিন্তু ক্যালোরি সমৃদ্ধই। কাজে আমার যদি কোনো রকম লাইফস্টাইল ডিসঅর্ডার থাকে, অর্থাৎ আমার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, মানে প্রি ডায়াবেটিক হই, বা ডায়াবেটিসের প্রবলেম থাকে, বা আমার কোলেস্ট্রল হাই থাকে, কোনো একটা প্রবলেম থাকে, তাহলে কিন্তু পোর্শনটা একটু কন্ট্রোল করে খেতে হবে। বেশ, যে প্রশ্নে যাব এই চিনি গুড় সবকিছু নিয়ে, আবারও ওই সকালের খাবারে যাব, জল খাবার। কিছু হেলদি জল খাবার যেটা খেয়ে অফিস করা যায়, সহজে বানিয়ে ফেলা যায়, যেটা বানানোর জন্য খুব ঝক্কি পোহাতে হয় না, অথচ শরীরের কাজে লাগে, ওজন কমে। এরকম কিছু হেলদি জল খাবারের যদি আইডিয়া দেন। হ্যাঁ, চট করে হয়ে যায় আমি বলবো, একটা হতে পারে আমাদের আমি যেটা বারণ করবো একেবারেই খাবো না, সেটা হচ্ছে কোনো প্যাকেট থেকে এনে কাটলাম, যেমন কর্নফ্লেক্স আনলাম, দুধে মেশালাম, খেয়ে নিলাম, এটা কিন্তু করবো না। তার জায়গায় কর্নফ্লেক্সের বদলে আমরা চিড়ে, মুড়ি, খই এগুলোকে ইউজ করতে পারি, সেটা কিন্তু আরো অনেক ন্যাচারাল হলো। কারণ কর্নফ্লেক্সের যদি আমরা দেখি, সেটা কিন্তু ওভারঅল বডিতে সুগার রিলিজ অনেক তাড়াতাড়ি হয়, সেটা নয়। এবার হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে যে কোনো কিছু, রুটি তরকারি খাওয়া যেতে পারে। হ্যাঁ, এই জায়গায় আমি ব্রেড আবার বারণ করবো, কারণ ব্রেড মানে কিন্তু সেটা পুরোটাই ময়দা দিয়েই আসছে। মানে হ্যাঁ, সেটা কি আপনার ব্রাউন ব্রেডেও? ব্রাউন ব্রেডে তো খানিকটা রং মেশানো থাকে বেশিরভাগ সময়, আর বাকিটা যদি হোল হুইটও মানে দেওয়াও থাকে। ব্রাউন ব্রেড বলতে আমরা যেটা বুঝি আটা, কিন্তু আটা দিয়ে পুরো ওই লোফটা তৈরি হবে না, সেখানে ময়দা দিতেই হবে, এবং ইস্টের গ্রো করার জন্য সুগারও অ্যাড করতে হবে। এটা তো না হলে ওই ব্রেডটাই তৈরি হবে না। তো পাউরুটি জিনিসটাকে অ্যাভয়েড করাই ভালো। বরং সেই জায়গাতে যদি বাড়ির বাচ্চার টিফিনেও দেওয়া যায়, খুব হয়তো স্যান্ডউইচ খেতে ভালোবাসে, সেখানে একটু মজা করে তাকে বাড়িতে যদি একটা স্যান্ডউইচ মেকার থাকে, সেখানে কিন্তু সুজি বা চিড়ে দিয়ে তাকে সে বুঝবে না, কিন্তু সেটাকে ব্যাটার বানিয়ে স্যান্ডউইচ মেকার দিয়ে সুন্দর নো ব্রেড স্যান্ডউইচও বানিয়ে ফেলা যায়। এছাড়া আমরা কোনো একটা চিলা বানিয়ে দিতে পারি, যদি সে খেতে ভালোবাসে, ওটসের আটা দিয়ে, তার মধ্যে একটু কলা দিয়ে, একটু একটা ডিম ফাটিয়ে, একটু যদি সে মিষ্টি মিষ্টি ভালোবাসে, একটু হানি দিয়ে সেটাকে প্যানকেক করে দিতে পারি, বা কোনো একটা স্মুদি খেয়ে নিতে পারি যদি আমাদের একেবারেই টাইম না থাকে। বাট স্মুদি খেলেও কিন্তু সেক্ষেত্রে একটা কমপ্লেক্স কার্বস আমরা রাখবো। ফর এক্সাম্পল আমি ওটস নিলাম, কি রাগি নিলাম আটা, এবং তার সাথে একটা ফ্রুটস আমরা অ্যাড করতে পারি, এবং সেখানে একটা প্রোটিন ঢুকবে, সেটা দই বা দুধ কিছু একটা ঢুকবে, ঢুকে সেটা ব্লেন্ড করে আমরা খেতে পারি। ওপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, আগের একটু গুড ফ্যাট অ্যাড হলো। আমার যদি সকালে সেটুকু করারও টাইম না থাকে, আমি আগের দিন রাতেও হাফ প্রিপারেশন করে ফ্রিজে রেখে দিতে পারি, যেমন ওভারনাইট সোকড ওটস। সেক্ষেত্রে আমি ওটসটাকে নিলাম, নিয়ে তার মধ্যে ভালো করে দইয়ের মধ্যে একটু চিয়া সিড অ্যাড করলাম, সেটা আগেন ফাইবার, প্রোটিন, গুড ফ্যাট, ওমেগা 3 সব অ্যাড হলো। একটা ফলের মধ্যে আমরা কলা দিয়ে রাখলাম, দিয়ে ফ্রিজে রাখলাম, পরের দিন সকালে সেটা আরো ডাইজেশনে হেল্প হয়। ওভারনাইট সোকড ওটস সেটা করতে পারি। যদি ওটসকে সরিয়ে রাখি, সেই জায়গাতে আমরা বলতে পারি যে কোনো রাগি চিলা হতে পারে। আমরা ইডলি ধোসা করতে পারি, আগের দিন ব্যাটারটা বানিয়ে রাখলাম, একটু আগে মানে প্রসেসিং লাগবে, দুদিন আগে ব্যাটারটা তৈরি মানে ফার্মেন্ট করলাম বাড়িতে, পরের দিন সেটাকে স্টিম করে নিলাম, সেটা একটা হতে পারে। কিংবা রাগির ইডলি চট করে বানানো যায়। এছাড়া সুজির উপমা বা চিড়ের পোলাও, এগুলো তো আমাদের ট্র্যাডিশনাল খাবার, এগুলো ইউজ করা যেতে পারে। আমাদের একজন ফোনে আছেন, তার সঙ্গে একটু কথা হোক। নমস্কার। হ্যালো, হ্যালো, যিনি ফোনে এসেছেন একটু কথা হ্যালো, বলুন। হ্যালো,
না, হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসছে ব্যারাকপুর থেকে মনীষা পোদ্দার বলছেন, আতপ চালের ভাত না সেদ্ধ চালের ভাত কোনটার বেশি ক্যালোরি আছে? আতপ চাল আর সেদ্ধ চালের মজার ব্যাপারটা হচ্ছে আতপ চাল সেদ্ধ চাল অনেক কটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, আতপ চালটা তো একদম ফ্রেশ। আতপ চালে মিনারেলস বেশি থাকলেও আতপ চাল কিন্তু যত কম প্রসেসিং হবে তত সেটা গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। তো যদি ক্যালোরি ভ্যালু দিকে বলতে হয় তাহলে আতপ চাল খেয়ে কিন্তু চট করে ব্লাডে মানে ইনসুলিনটা স্পাইক হবে, সেক্ষেত্রে সেদ্ধ চাল ভালো। আমি এই জায়গায় আরেকটু অ্যাড করব, বয়েল রাইসের থেকেও পার বয়েল রাইস আরো ভালো। সেক্ষেত্রে সেদ্ধ চাল যখন মানে পার বয়েলডে আর একটা এক্সট্রা প্রসেসিং থাকে, মানে প্যাডিটাকে আমরা প্রথমে সোক করছি, সোক করার পরে ওটা কিন্তু একটা স্টিমিং হয়, তারপরে ওটা মিলিং এ যাচ্ছে। কিন্তু বয়েলড রাইস যেটা প্লেন, সেটা ওই সোকিং স্টিমিংটা থাকে না। ন্যাচারালি কি হয়, আমাদের পার বয়েল রাইসে গ্লাইসেমিক ইন্ডেক্স আরো কম, ফলে যদি পার বয়েল রাইস খাই যেটা, সেটা কিন্তু আরো ধীরে ধীরে ব্লাডে সুগার লেভেলকে রিলিজ করে। যেখানে ছিলাম আমরা পার বয়েলড রাইস, সেটা কি আছে? পার বয়েলড রাইস হচ্ছে যখন আমরা প্রথমে প্যাডিটাকে নিলাম, সেটাকে নিয়ে আমরা সোক করে রাখছি, তারপরে ওটা একটা স্টিমিং হচ্ছে, সেদ্ধ হচ্ছে, হওয়ার পরে ওটা আপনি ওটা মিলে যেটা যাচ্ছে, তারপরে সেই চালটা আমাদের কাছে আসছে। বাজারে পাওয়া যায়, বয়েলডও পাওয়া যায়, পার বয়েলডও পাওয়া যায়। ফলে কি হলো, নিউট্রিয়েন্টটা অনেক বেশি থাকলো, ফাইবারটা অনেক বেশি থাকলো, ওভারঅল গ্লাইসেমিক ইন্ডেক্সটা তার কম হলো। এটা কি ঢেকি ছাটা চাল? ঢেকি চাটা চালটা কিন্তু আলাদা। ঢেকি চাটা চালটা যেটাকে আমরা ব্রাউন রাইস বলছি, সেটারও কিন্তু ফাইবারটা ইনট্যাক্ট থাকছে, এবং সেক্ষেত্রে আমরা যখন খাচ্ছি ওর মধ্যে ভিটামিন মিনারেলস সেগুলোও অ্যাড হচ্ছে। তবে ঢেকি চাটা চাল আবার পেটের জন্য অনেকের ক্ষেত্রে ব্রাউন রাইস যেটা, যেহেতু ওতে ফাইবারটা অনেক বেশি কোটটা থাকে, সেটা আবার হজম করতে অনেকের কষ্ট হয়, সেটাও ঠিক কথা। তবে আমার মনে হয় যদি আপনার মনে হয় ভ্যারাইটি আনবো, আপনি সবই মিক্স খেতে পারেন। কোনো সময় সে মানে পার বয়েল খেলেন, কি কোনো সময় আপনি ব্রাউন রাইস খেলেন। যদি ডাইজেশনে কোনো অসুবিধা না থাকে, সেক্ষেত্রে এক্সট্রা অ্যাডেড ভিটামিন মিনারেলস এর জন্য এবং ফাইবার ব্রাউন রাইস খেতে পারি। কিন্তু মোটামুটি ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কেউ ভেবে থাকে ব্রাউন রাইস খেলেই ওজন কমবে, সেটা ঠিক কথা নয়। সেক্ষেত্রে আপনার হোয়াইট রাইসও নেওয়া যেতে পারে। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো হ্যালো, না, পরপর দুটি ফোন আমরা রেজিস্টার করাতে পারলাম না। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, খাবার সময় জল পান করতে নেই, খাবার বেশ কিছুক্ষণ পর জল পান করতে হয়, এটাকে ঠিক করলে কতক্ষণ পর? সত্যি কথা বলতে এটার কোনো রকম এভিডেন্স নেই যে খাবার সাথে জল খেলে আমাদের হজমটা ডাইলুট হয়ে যাচ্ছে, কারণ আমাদের যে অর্গানিক অ্যাসিডগুলো থাকে সেগুলো মানে যা যা এনজাইম যেগুলো থাকে সিস্টেমের মধ্যে, সেগুলো এতটাও দুর্বল নয় যে একটু জল খেলে, খাবার সময় যে জল খেতে হয় তাতে সেটা ডাইজেশন হ্যাম্পার করছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় জলটাকে আমরা পেটটা ভরিয়ে ফেলছি, হয়তো আসল নিউট্রিয়েন্টটা ঢুকছে না। সেক্ষেত্রে খাবার আগে আমরা জল খেয়ে নিলাম, খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বাদে যখন আমি জল খেতে পারি, হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা বাদে খেতেই পারি। এটা কিন্তু কোনো নিয়মে ওইভাবে বাঁধা যাবে না যে খেতে খেতে একেবারেই জল খাওয়া যায় না। বেশ, একটা প্রবাদ আছে, খালি পেটে জল, ভরা পেটে ফল। এখন অনেকে বলেন এই প্রবাদটার ভুল ব্যাখ্যা। আসল কথাটা খালি পেটে জল, ভর পেট ফল। এটা কোনটা ঠিক? মানে খালি পেটেই কি ফল খাওয়া যায়? ফল খাওয়ার কি কোনো নিয়ম আছে, নাকি কিছু খাবার খাওয়ার পরেই ফল খেতে হবে? আচ্ছা, এটা এবার বুঝতে হবে যে আমি কি ধরনের ফল খাচ্ছি, সেটারও একটা ভূমিকা রয়েছে। যেমন যদি আমরা আম খাই গরমকালে, এবং নর্মালি আমাদের যেটা ট্র্যাডিশন, দুপুরবেলা লাঞ্চ বা রাতে ডিনারের পরে তারপরে এক থালা আম আমরা খাই, সেক্ষেত্রে ওই যে সময় ফলটা খেলাম ওটা কিন্তু এক্সেস সুগার হলো, কারণ আমি আমার লাঞ্চ পুরোটা করেছি বা ডিনার পুরোটা করেছি, এরপরে আমি আরাম করে বসে আমটা খাচ্ছি। এবার সেক্ষেত্রে শরীর খুব কনফিউজ হয়ে যায়, কারণ সে এনাফ ক্যালোরি অলরেডি পেয়েছে আমার লাঞ্চ বা ডিনার থেকে। আর ফল থেকে যে সুগারটা আসে, দ্যাট ইজ বেসিক্যালি ফ্রুক্টোজ, পুরোটাই ফ্রুক্টোজ। এবার সেটা খানিকটা ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, 20% যতটা ক্যালোরির জন্য রিকোয়ার্ড হলো, বাকিটা সে চলে যায় লিভারে, এবার গিয়ে সেখানে সে স্টোর হয়ে থাকে। ওই যে স্টোর হলো, ওই এক্সেস স্টোরেজ যেটা ওখানে পৌঁছলো, গ্লাইকোজেন হিসেবে থাকলো, পরবর্তীকালে ওখান থেকে কিন্তু ফ্যাটি লিভারের সূত্রপাত হচ্ছে ওই এক্সেস সুগার থেকে। যে জন্য আমি তখন বললাম ফ্যাটি লিভার মানে কিন্তু কার্বস খাওয়াটাকেও আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে তাহলে গরমকালে আমটা খাবো কখন? আমি বলবো ভাত বা রুটির সাথে না খেয়ে ওটা একটা মিল হিসেবে খাও, সেটা অনেক বেটার। আর ভরা পেটে ফল, তাহলে লাঞ্চ বা ডিনারের পরে যদি ফল না খেয়ে আমরা একটা ইন বিটুইন খাই, সেটা খুব ভালো। যেমন সকালে ঘুম থেকে উঠলাম, দিকে তুমি যেমন একটা জলের কথা বললে, জল খেলাম, তারপরে একটা ব্রেকফাস্ট খেলাম, তার ঘন্টা 2-1 বাদে আমি ফলটা খাই,
তার ঘন্টা দুয়েক বাদে আমি লাঞ্চটা খাই, তাহলে ফলটা আমি একটা মিল হিসেবে খেলাম। এবং সেখানে আমি যে কোনো সিজনাল ফ্রুটস এক এক দিন এক একটা পাল্টে পাল্টে খেলাম। আমি একসাথে 3-4টে ফল খেতে বারণ করবো, সেক্ষেত্রেও কিন্তু অ্যাবজর্পশনে গন্ডগোল হতে পারে। এক এক দিন এক একটা ফল খেতেই পারি আমরা। আর খালি পেটে সকালে যেটা ফলের কথা, একদম সকালে খালি পেটে না খেয়ে আমি বলবো তার সাথে, ধরুন সকালে উঠে একটা কেউ কলা খাচ্ছে, খুব ভালো, সারাদিনে আপনার সুগার লেভেলটাও মানে ইনসুলিন কার্ভটাও খুব স্ট্রেট থাকবে, ঠিক কথা। কিন্তু শুধু কলাটা না খেয়ে তার সাথে এক মুঠো বাদামও খান, তাহলে কি হলো, প্রোটিন, ফ্যাট, কার্বস তিনটেই ঢুকলো, আপনার চট করে ইনসুলিন স্পাইক হবে না। যখনই একটা ফল শুধু খালি পেটে ঢুকছে, একটা মিষ্টি এবং ফল যেটাই আপনি খান না কেন, ওটা তো গিয়ে তো নেচার হচ্ছে ওটা ভাঙছে, ইনসুলিন স্ট্রেট একদম স্পাইক নেবে, তারপরে ওটা ক্র্যাশও করবে। তাহলে একদম খালি পেটে না খেয়ে সাথে একটু প্রোটিন, ফ্যাট অল্প হলে যদি আমরা খাই, 1 চামচ সিডস আর 1 মুঠো বাদাম সাথে একটা ফল, সেটা কিন্তু অনেক বেটার অ্যাবসর্পশন দেবে, অনেকক্ষণ স্টেডি আমার খিদে পাবে না। কয়েকটা ফলের কথা বলবো। এই যে বেলা 11টার সময় যে ফল খাওয়ার কথা বলছেন, আমরা অনেকেই শুনে থাকি, একটা মিথও আছে যে ওজন বেশি হলে কলা খাওয়া যায় না। এটা কি ঠিক? না, ওজন বেশি এবং ওজন কম দু ক্ষেত্রেই কলা খাওয়া যায়। কলা খেয়ে ওজন বাড়ানোও যায়, কলা খেয়ে ওজন কমানোও যাবে। সারা দিনের খাবারটাকে ব্যালেন্স করতে হবে। আমরা হয়তো দোষ দিচ্ছি কলার, কিন্তু আমরা তারপরে দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে খানিক বিস্কিট খেয়ে বসে থাকছি, খানিক চিপস খেয়ে বসে থাকছি, খানিক কেক খেয়ে নিচ্ছি। আমরা কিন্তু কলার নিউট্রিয়েন্টটা, হ্যাঁ কলার মধ্যে খাওয়ার পরে তাতেও ফ্রি সুগার তো মানে সুগার তো আছেই কলার মধ্যেও, কিন্তু সেটা একেবারেই ঠিক কথা নয় যে কলা খেয়েই ওজন বাড়ছে। কলা একদম প্রতিদিন প্রতিজনের খাওয়া দরকার, যদি না তার পটাশিয়ামের কোনো রেস্ট্রিকশন থাকে বা বিশেষ কোনো শারীরিক অসুবিধাতে বারণ থাকে। আদারওয়াইজ একটা করে আমি যদি কলা খাই, আমার অনেক ভালো নিউট্রিয়েন্ট, অনেক ধরনের নিউট্রিয়েন্ট আমার শরীরে ঢুকবে, মানে স্পেশালি অনেক ভিটামিন, মিনারেলস এবং যে কার্বসটাও যেটা আপনি খাবেন, তাতে লাভ হবে এটাই যে সারাদিনে মিষ্টির ক্রেভিংসটা অনেকটা কন্ট্রোলে থাকবে। কলা শুনলাম, খেজুর, আপেল, লেবু, এখন শীতকালের লেবু বা অন্য সময়ের যে লেবু, 11টার সময় যে ফলটা খেতে হবে, আদর্শ ফল কোনটা? যে সিজনে যেটা ফল সেটাই খাবো। এবার যেটা সারা বছর পাওয়া যায় সে তো আমি খাচ্ছি রোজ, আমি কলা রোজ একটা করে খাবোই। তার সাথে আমি রোজ এই সময় দাঁড়িয়ে আমি বলবো অরেঞ্জ খাওয়ার কথা। এই সময় অরেঞ্জ যে কদিন আমার বাজারে আছে, ফুল অফ ভিটামিন সি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, দরকার আমি 2টো অরেঞ্জ খাবো, মিডিয়াম সাইজে 2টো অরেঞ্জ খাবো। এই সময় আমি অরেঞ্জ খাবো, আমের সময় আম খাবো। যখন যে ফলটা উঠবে তখন তার যে পুষ্টিগুণ, সেটা কিছু দিয়ে মানে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে সেটা আমি পাবো না। ডায়েট নিয়ে ভুল ধারণা, এটাই আমাদের আজকের অনুষ্ঠান। তো একটা আমাদের খুব কমন ভুল ধারণা রয়েছে, মোটা না রোগা। মোটা আছি ঠিক আছে কি, আচ্ছা রোগা হলে কি ভালো লাগবে, এই কোনো জায়গাতেই না নিজেকে ঠিক খুঁজে পাই না আমরা, ঠিক কেমন থাকা উচিত। আমার হাইট অনুযায়ী আমার যেটা আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত, সেখানে থাকলে আমাদের সুবিধাটা হচ্ছে, আমাদের আননেসেসারি শরীরে যদি ফ্যাট না থাকে, তাহলে অতিরিক্ত ফ্যাট থাকার কারণে যে হেলথ ইস্যুসগুলো আসে সেগুলো আসবে না। তো আমার যদি আমি ধরে নিই একটি মেয়ের 5 ফিট হাইট এবং তার ওজন যদি 50 থেকে 55 কেজির মধ্যে হয়, বা 48 টু 55, মানে আমরা +-5 অব্দি যেতে পারি, মানে 5 ফিট 152 সেন্টিমিটার যদি তার হাইট হয়, সেক্ষেত্রে 55-56 কেজি অব্দি সে একদম ঠিক ওয়েট। আবার যদি সে একটু কমের দিকে থাকে, লিনার সাইডে থাকে, তাহলে সেক্ষেত্রে 47-48 কেজিকেও তাকে আমরা কিন্তু রোগা বলবো না, ঠিকই বলবো। এক একজনের স্ট্রাকচারটা এক এক রকম হয়, কিন্তু সেই মানুষই যদি আবার 60 কেজির উপরে ওজন হয়ে যায়, তাহলে কিন্তু সে আস্তে আস্তে ওভারওয়েটের দিকে যাচ্ছে। আমি যে ওজনেই থাকি আমার সুস্থ থাকতে হবে, আমার যাতে অতিরিক্ত ওজনের জন্য যে সমস্যাগুলো আসে, এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার, আসল মেন কোডটা হচ্ছে ওবেসিটি। ওভারওয়েট, ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকেই কিন্তু আমাদের একটা সমস্যা চেইন ওয়াইজ ঢুকছে। তো আমি যদি আইডিয়াল ওয়েটের কাছে এসে, আবার অনেকে আছেন তারা হয়তো রোগার বা মানে আইডিয়াল ওয়েটেই আছেন, কিন্তু ফুড হ্যাবিট ঠিক নেই, অ্যাপারেন্টলি দেখে তাকে মোটাও মনে হয় না, খুব রোগাও লাগে না, এবং সে তার কোনো ফুড হ্যাবিট, সারাদিনে খাওয়ার টাইম নেই, ঘুমের টাইম নেই, যখন যা ইচ্ছে করেন, যখন যেটা ইচ্ছা হয় খান। সেক্ষেত্রে হয়তো তার ব্লাড টেস্ট করলে দেখা যাবে অনেক ধরনের সমস্যা, ট্রাইগ্লিসারাইড হাই হয়ে বসে আছে বা ইউরিক অ্যাসিড হয়ে আছে। সিমটমসটা যেহেতু নেই এই মুহূর্তে, তিনি ভাবেন যেরাম ইচ্ছে, যা শরীরের নাম মহাশয়, যা সব তাই সয়, কিন্তু সর্বক্ষেত্রে সেটা ঠিক নয়। যাদবেন্দ্র পান্ডা কাঁথি থেকে প্রশ্ন করছেন, শরীর সুস্থ রাখার জন্য 60 ঊর্ধ্ব মানুষদের সারাদিনে খাবার তালিকায় কি কি খাবার থাকা উচিত বা উচিত নয়? 60 ঊর্ধ্ব বয়স মানে আমাদের বুঝতে হবে
এই এজটাতে কিন্তু জেরিয়াট্রিক যে পার্টটা, এখানে কিন্তু আমাদের আগের মতো আর তো আমরা অত অ্যাক্টিভ নই, তো ওভারঅল ক্যালোরি রিকোয়ারমেন্ট একটু কমেছে, মানে যেটা বেসাল মেটাবলিক রেট বিএমআর লেভেলটা কিন্তু এখন একটু কম। কাজে আমি 50-এ যা খেতাম ডেফিনেটলি 60-এ আমার খাওয়ার পরিমাণ একটু কমাতে হবে। এই সময় যেটা অবশ্যই আমি রাখবো, নাটস বা সিডসটা রাখবো। এবার যদি আমার দাঁতের সমস্যা থাকে, আমি তো চিবিয়ে খেতে পারবো না, তাহলে ছোটবেলায় বাচ্চাদের যেমন ওই গুঁড়ো করে দিতে হতো, সেটা করেও দিতে হবে। কিন্তু নাটসটা বিশেষ করে আমি আখরোট বলবো, যদি একটা বা দুটোও খেতে পারেন, সেটাও কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট, এবং আস্তে আস্তে আমাদের কগনিটিভ থিঙ্কিং গুলো তো একটু করে স্লো হচ্ছে, সেখানে কিন্তু খুব সুন্দর হেল্প করে। প্লাস এটা হার্ট হেলথকেও ভালো রাখে। দুটো আমন্ড বাদাম, দুটো ওয়ালনাট, আর সেটাও যদি অসুবিধা থাকে চীনা বাদাম যেটা আছে আমাদের, সেটাও 1 হ্যান্ডফুল খাওয়া যেতে পারে। সাথে একটা নাটস অবশ্যই রাখবেন। খাবারের মধ্যে সবসময় বলবো কার্বোহাইড্রেট যেটা, সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখার চেষ্টা করবেন। অর্থাৎ মানে ওই যেটা পাউরুটি, যেটা শরীরে গিয়ে চট করে ভেঙে যাচ্ছে, সেইটা না খেয়ে তার জায়গায় আমি এক এক দিন এক এক রকম নিউট্রিয়েন্ট দিলাম। যেমন বললাম খই হতে পারে, চিড়ে হতে পারে, ওটস হতে পারে, কোনো শেক হতে পারে, বা আপনি কোনো একটা চিলা বানিয়ে বা প্যানকেক বানিয়ে দিতে পারেন। যে কোনো কুকড ফুড একেবারেই যেটা খাবে না, সেটা হচ্ছে বাইরের প্রসেসড আইটেম, প্যাকেট থেকে আনছি কাটছি বা হয়তো ভাবেন যে 60 বছর হয়ে গেলেই একটা হেলথ ড্রিঙ্ক খেতে হবে, অনেক পাউডার নিয়ে গুলে খেয়ে নেবেন, সেটাও করবেন না। সেটাও কিন্তু যদি না আপনার একেবারেই কোনো খাবার রেস্ট্রিকশন খেতে পারেন না, হজম হয় না এরকম জায়গা থাকে, বা সব খাবার চিবিয়ে খেতে পারেন না, তখনই কোনো সাপ্লিমেন্টে যাবেন। আপনাকে যে বিষয় নিয়ে আজকে প্রশ্ন করব, যে ডায়েটের ভুল ধারণা, আমি একটা একটা করে বিষয় আপনাকে বলছি, আপনি বলুন যে কোনটা ঠিক কোনটা ভুল ধারণা আমাদের। যেমন প্রথমেই যে প্রশ্নটা করব সেটা আপামোর সুগার পেশেন্টরা জানতে চান, সমস্ত বাঙালি জানতে চায়, চিনি না গুড়? চিনি না গুড় বললে আমি বলবো গুড়। তবে ডায়াবেটিক পেশেন্ট কথাটা যেহেতু বললেন, তাহলে সেক্ষেত্রে বলবো যে চিনি বা গুড় দুটোই পোর্শন কন্ট্রোল করে খেতে হবে। দেখতে হবে আমার ফাস্টিং পিপি বা এইচবিএনসি কোন জায়গায় রয়েছে, কারণ শরীর এটা বুঝবে না আপনি চিনি দিলেন না গুড় দিলেন, সেখানে কিন্তু রিয়াকশনটা সেমই হবে। কাজেই সুগারটা কন্ট্রোলে রেখে পোর্শনটা মেপে আমি গুড় ইউজ করতে পারি, চিনিটাকে আমি নায়ের তালিকাতেই বলবো। বেশ। কৃত্রিম চিনির থেকে কি এমনি চিনি ভালো? কৃত্রিম চিনি থেকে এমনি চিনি ভালো। কৃত্রিম চিনি বলতে কোন একটা কেমিক্যাল যদি সুগার বলে, ফ্রি বলতে না চাইছি। সুগার ফ্রি, যদি কমপ্লিটলি যেটা সুগার ফ্রি, সব সুগার ফ্রি খারাপ বলবো না। যেমন স্টিভিয়া খাওয়া যেতে পারে, বা মং ফ্রুট এখন ইউজ হচ্ছে, সেটাও ইউজ করা যেতে পারে, বা প্লেন, প্রচুর দাম। হ্যাঁ সেটাই আর কি, দামটা বেশি, সেই জন্য সুগার ফ্রি হিসেবে যেটা পাওয়া যাচ্ছে স্টিভিয়া, বা যেটা আপনার সুক্রাল এটা রয়েছে আপনার সুগার ফ্রি গোল্ড থাকে অনেক সময়, যেটা ক্রোমিয়াম অ্যাড করা এটা থাকে, কি ডায়াবেটিক পেশেন্ট খেতে পারে? ডায়াবেটিক পেশেন্ট খেতে পারে। স্টেভিয়া তো অনেক সময় ডায়াবেটিক পেশেন্টকে সমস্যায় ফেলে। সেক্ষেত্রে কি নরমাল চিনি ভালো? মানে আমরা যখন আরোগ্য অনুষ্ঠানে ডাক্তারবাবুদের নিয়ে আসি, তারা সবসময় চিনির পক্ষে ভোট দেন, যে অন্য সব মানে কিছুর থেকে অল্প খান কিন্তু চিনি খান। এখানে কি ডায়েটিশিয়ানদের সঙ্গে তাদের কোথাও একটা বিরোধ আছে? হ্যাঁ, মানে বিরোধ ঠিক অর্থে নয়। স্টিভিয়াটা অ্যাকচুয়ালি অনেক সময় ভালো পাওয়া যায় না, এটাও একটা ব্যাপার। ভারতবর্ষে হয়তো সবসময় স্টিভিয়াটা যে মানে পাতা থেকে এক্সট্র্যাক্টটা আসে, সেখানে হয়তো ভেজাল থাকলে সমস্যা হয়তো হয়েছে, কিন্তু নর্মালি স্টিভিয়াটা কিন্তু দিয়ে আমরা রান্না করার থেকেও ওপর থেকে আমরা অ্যাড করতে পারি, বা সুগার ফ্রি বা যেগুলো রান্নার মধ্যে কুকিং এর সময় ইউজ করি, সেগুলোও কিন্তু খারাপ আমি বলবো না। এবার সুগার ফ্রি ব্যাপারটা আফটারঅল তো এটা একটা কেমিক্যাল, তো সেই জায়গায় চিনি বা সুগার ফ্রি দুটোরই ব্যবহার যদি আমরা কমাতে পারি, সেটা অনেক বেটার। এবং সবটাই সুগারটা আমার কি জায়গায় রয়েছে, পর্যায়ে আছে, বুঝে খেতে হবে। বেশ। ফোনে কি আছেন? নমস্কার। হ্যালো হ্যালো। হ্যালো। না, আমরা যে কোনো কারণেই হোক ফোনটা রেজিস্টার করছি না, হোয়াট এভার। আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু হাজির হব। ফেসবুকের প্রশ্নে প্রথম যে প্রশ্নে যাব, অয়ন দলুই প্রশ্ন করছেন হাওড়া থেকে। বয়স 24, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 66 কেজি। গ্যাসের সমস্যা রয়েছে। সকাল 8টায় মুড়ি বাতাসা দিয়ে ব্রেকফাস্ট করেন। দুপুর 1টায় ভাত ডাল 2 রকম তরকারি স্যালাড ছোলা মুগ ডাল স্যুপ পরিমাণ মতন খান। রাত্রি 7টায় রুটি ও তরকারি খান। এই স্কেডিউলে কি কোনো ত্রুটি আছে? হ্যাঁ, অবশ্যই এই স্কেডিউলে ত্রুটি আছে, কারণ অনেকক্ষণ আপনি লম্বা ফাস্টিং করেন। মূলত আপনি 3 বার বোধহয় খান,
3 থেকে 4 বার হয়তো। এটা না করে আপনি এভরি 2 আওয়ার্স খাওয়ার অভ্যেসটা করুন, দেখুন আপনার ডাইজেশন অনেক ভালো হবে। আর সকালে মুড়ি বাতাসা দিয়ে দিন শুরু করবেন না, সুগার কোনো উপকার করে না। এটা বডির যত ইনফ্লামেশন আছে তার মূলে দাঁড়িয়ে আছে সুগার। আপনি বাতাসা দিয়ে না খেয়ে 4টে বাদাম দিয়ে খান, সেটা অনেক কাজে দেবে আপনার। জয়ন্ত প্রামাণিক ফেসবুকে প্রশ্ন করছেন, ওজন বাড়ানোর জন্য কি করতে পারি বলুন তো? যদি বলেন ভালো হয়। আমি ধীরে ধীরে না রোগা হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া নিয়মিত এবং সুষম আহার করি, তবু ওজন কমে যাচ্ছে, প্লিজ কিছু বলুন। ওজন বাড়ানোর ক্ষেত্রে আমি বলব না শুধু ডায়েটে হবে না, ডায়েটের সাথে আপনার এক্সারসাইজও দরকার লাগবে। কারণ আপনি হয়তো সুষম আহার করেন কিন্তু কোথাও একটা অ্যাবজর্পশন হচ্ছে না। আর শুধু শুধু যদি ওজন কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার একবার ডাক্তারবাবুর সাথে দেখা করে পুরো চেক আপ করা দরকার। কারণ আপনি হঠাৎ করে ওজন কমে যাচ্ছে মানে তাহলে কিন্তু ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে। সেই আগে ব্লাড টেস্টটা সবকিছু করে সুষম আহার আপনাকে অবশ্যই আপনার এজ অনুযায়ী আপনার যতটা প্রয়োজন ক্যালোরি, সেটা যতটা কার্বোহাইড্রেট, যতটা প্রোটিন, ফ্যাট, হেলদি ফ্যাট, ভিটামিন, মিনারেল সব খেতে হবে, প্রপার হাইড্রেশন থাকতে হবে, ঘুমটাও তার সাথে ঠিক হওয়া দরকার। অ্যান্ড অবশ্যই এর সাথে আপনাকে বলবো যোগব্যায়াম বা এক্সারসাইজ করুন, তবে একটা ব্যালেন্স কন্ডিশন হবে। আবারও একটা মিথে যাব, যে মিথ নিয়ে আমরা ভীষণ ব্যতিব্যস্ত থাকি, এত মেপে খাওয়া যায় না, সেটা হলো ডিমের কুসুম। প্রেশার থাকলে কি ডিমের কুসুম সত্যি বারণ, নাকি এটা সত্যি এখনো পর্যন্ত তেমন কোনো এভিডেন্স নেই? মানুষ ডিমের কুসুম সহ মানে হোল এগ সপ্তাহে কটা খেতে পারে? ডিমের কুসুমে কোনো দোষ নেই। ডিমের কুসুম আমরা প্রতিদিন মানে হোল এগ একটা রোজ সবাই একটা করে তো খেতে পারি। যদি না আমার বিশেষ কোনো কন্ডিশন চলে, কিডনির কোনো ইস্যুস চলছে বা অন্য কোনো একটা স্পেশাল কন্ডিশন, আদারওয়াইজ সবাই আমরা খেতে পারি। প্রেশারের সাথে ডিরেক্টলি ডিমের কুসুমের কোনো সম্পর্ক কিন্তু ওইভাবে নেই। একটা করে ডিম আমরা খাবো এবং ডিমের কুসুমে রয়েছে গুড কোলেস্ট্রল, যেটা অ্যাকচুয়ালি আমাদের এইচডিএলটাকে ইমপ্রুভ করে। কাজেই ডিম খেতে কোনো অসুবিধা নেই, প্রতিদিন একটা করে খাবো। যদি একের বেশি ডিম খাই সেক্ষেত্রে আমার অ্যাক্টিভিটিটা বুঝতে হবে। আমি যদি ভীষণ স্ট্রেংথ ট্রেনিং করি বা এক্সারসাইজ করি সেক্ষেত্রে হয়তো একটা হোল এগের সাথে খানিক এগ হোয়াইট আমরা অ্যাড করতে পারি। ফোনে কি আসেন? আহ, ফোন যে কোনো কারণেই হোক আমরা রেজিস্টার করাতে পারছি না। এনিওয়ে, এগ হোয়াইট দিনে কটা করে খাবো, মানে হাইয়েস্ট কতগুলো খাওয়া যায়? এবং আপনি বললেন যে একটা হোল এগ সারাদিনে একটা করে খাওয়াই যায়। ধরুন কেউ ডাবল ডিমের অমলেট খেতে ভালোবাসে, সে কি খাবে না? ডাবল ডিমের অমলেট একদিন খেতে ইচ্ছে করলে নিশ্চয়ই খেতে পারবো, কিন্তু প্রতিদিন ডাবল ডিমের অমলেট খাওয়া মানে কিন্তু দেখতে হবে সারাদিনে তার অ্যাকচুয়াল ক্যালোরি রিকোয়ারমেন্টটা কত। এবার তার যদি সারাদিন 1200 ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে বা 1500 থাকে, সেখানে ডাবল ডিমের অমলেট, সেখানে খানিক তেলও ইউজ হচ্ছে, সেখানে কিন্তু অনেকটা ফ্যাট, অনেকটা মানে মানে অয়েল দিয়ে ডাবল ডিমের অমলেট করতে ইউজ হলো, প্লাস দুটো কুসুমও তার সাথে অ্যাড হলো। সেক্ষেত্রে সারাদিনে তার যতটা ফ্যাট খাওয়ার থেকে হয়তো মাত্রাতিরিক্ত খাওয়া হয়ে গেল, সেখানে কিন্তু সমস্যা আসবে। তাহলে এগ হোয়াইট কটা করে খাওয়া যায়? এগ হোয়াইট আমি একটা হোল এগ তো খাবোই, এরপরেও এগ হোয়াইট সারাদিনের যেটা প্রোটিনের রিকোয়ারমেন্ট, ধরুন 50 গ্রাম প্রোটিন তার প্রতিদিন দরকার, সেখানে একটা হোল এগ খাওয়ার পর আরো দুটো এগ হোয়াইট আমরা খেয়ে বাকি প্রোটিনটাকে আমরা ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, দেখি ফোনে যিনি আসছেন তাকে, না কেটেই গেছে। আমরা এই যে প্রশ্নগুলো করছি বা জিজ্ঞাসাবাদ করছি, আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ছেলেদের সঙ্গে মেয়েরাও এখন বহু সংখ্যায় পেশাগত কারণে বাইরে যাচ্ছেন, চাকরি বাকরি করছেন এবং সেটা প্রায় সমান তালে এই প্রজন্মে এটা প্রায় 50-50 জায়গায় এসে গিয়েছে। মেয়েদের এই যে একটা ট্রান্সফরমেশন করছে, হিস্টোরিক্যালি, সোশ্যালি এবং জেনেটিক্যালি এটা তো শরীরকে অ্যাফেক্ট করে। আবার মেয়েদের ক্ষেত্রে তার জীবনগতভাবেই তাকে অতিরিক্ত কিছু বিষয় বহন করতে হয়, কারণ মেয়েরাই মা হন। তাহলে মেয়েদের খাবার দাবার সেখানে কি, বিশেষত যারা এই চাকরি বা পেশার সঙ্গে যুক্ত, তাদেরকে আলাদা কোনো নজর দেওয়া উচিত? অবশ্যই। মেয়েদের কিন্তু বলবো এভরি ডিকেড নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট গুলো পাল্টাতে থাকে। 10 বছরে একরকম, 20 বছর একরকম, 20 থেকে 30-এর মধ্যে একরকম, কারণ এক একটা ফেজ তার লাইফে চলছে। প্রতিটা ডিকেটেই কিন্তু কোনো সময় প্রোটিনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। একটা অ্যাডোলেসেন্ট মেয়ে যদি হয় 18-19 বছর বা মানে 14-15 বছর থেকে যখন তার শরীরে পিউবার্টি আসলো, আয়রন রিচ খাবারটা তাকে বাড়াতে হবে, প্রোটিন জাতীয় খাবারটা বাড়াতে হবে, না হলেই রক্তাল্পতার মতো সমস্যা বা এগুলো আসছে।
এরপরে যখন সেকেন্ড হাফটায় গিয়ে পৌঁছালো 20 থেকে 30, 25 থেকে 28 বছরে আমাদের সব থেকে কিন্তু মানে আমাদের শরীরে খানিক ব্যাংকের মতো আছে যেখানে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয়। মানে 50 গিয়ে আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছি আমার হাড়গোড় ভালো রাখার জন্য। আমি যদি 25 থেকে 28 বছর বয়সে আমার ডায়েটে এনাফ ক্যালসিয়াম থাকতো, তাহলে পরবর্তীকালে কিন্তু আমার সাপ্লিমেন্টের দরকার নাও পড়তে পারে, কারণ ওই সময় একদম সব থেকে বেশি অ্যাবজর্পশন মোডে থাকে শরীর। আবার 30 থেকে 40 এই সময় নয় সে কনসিভ করেছে বা পোস্টপার্টাম চলছে, আস্তে আস্তে ক্রমশ দেখা যায় এই সময় মেয়েদের অস্টিওপোরোসিস বা এই সমস্ত দিকে একটা টেন্ডেন্সি 40 হতে হতে আসছে। সো প্রতিটা এজেরই আলাদা নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট আছে। মেয়েদের ডায়েটে যেটা স্পেসিফিক্যালি বলবো, কিছু ভিটামিন অবশ্যই ইনক্লুড করা দরকার, স্পেশালি 40 ইয়ার্সের পর থেকে। সেখানে ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ই, B12 এগুলো যেমন থাকা দরকার, পাশাপাশি গুড কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এই যে কর্মরত মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, অনেককেই আমি দেখেছি সকালবেলা খাওয়ার টাইম হয় না, সকালবেলা কোনো রকমে বাচ্চাকে স্কুলের বাসে তুলে দিলাম, দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, এবার অফিসের নিচে যা পেলাম সেটা খেয়ে আমি ব্রেকফাস্ট করে নিলাম। কিন্তু ওটা যদি একটু প্রায়র মিল ম্যানেজমেন্ট করা যায়, যেরকম আমি চটজলদি অনেক ব্রেকফাস্টের আইটেম বললাম, মেয়ের স্কুলের টিফিনে যখন দিলাম, মেয়েকেও খানিক হেলদি দিলাম, নিজের জন্য একটু বানিয়ে নিলাম, সেটা কিন্তু আগের দিন রাতেও হাফ প্রসেসিং করে রাখা যায় এবং সেটা নিয়ে যাওয়া যায়। যতটা আমরা হোম বেসড খাবার খাবো, তত কিন্তু এই লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা এখন মেয়েদের পিসিওডি, পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতি 5 জনে 3 জনের পাওয়া যাবে খুঁজে, সেটা কিন্তু রুট কজ হচ্ছে আমাদের বাড়ির খাবার। এখন যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, করে দেওয়ার লোকের সংখ্যাও কমেছে এবং বাইরে থেকে খাওয়াটা খুব ইজি হয়ে গেছে, সমস্যার সূত্রপাত কিন্তু সেখানেই। আটার লুচি না ময়দার লুচি? লুচি যদি খেতে হয় এবং সেটা যদি আমি মাসে 1 দিন বা 2 দিন খাই, সেক্ষেত্রে আটা ময়দা মিশিয়ে লুচিটা হোক। আর যদি মনে হয় যে না, আমি একদিন ইন্টেলিজেন্স নিজেকে দেবো, তাহলে ময়দার লুচি নয় খেলাম, খারাপ খাচ্ছি জেনেও, সেটা হয়তো পোর্শনটা কম করলাম। আর আটার লুচি যদি বলা যায়, সেক্ষেত্রে কিছুটা হলেও তো ময়দার থেকে আটার গুণাগুণটা তো বেশি অনেকটা, সেটা চলতে পারে। এখন তো মজা হয়েছে, এয়ার ফ্রায়ারও লুচি ভেজে নেওয়া যায়, সেক্ষেত্রে জলে ভেজেও কিন্তু এয়ার ফ্রায়ারে তৈরি করা যায়। এয়ার ফ্রায়ারে খাবার খেলে ক্যান্সার হয়, একটা মিথ চালু ছিল আগের দশক পর্যন্ত। সেই মিথের কি কোনো ভিত্তি আছে? একদমই কোনো ভিত্তি নেই। এয়ার ফ্রায়ারে খাবারে ক্যান্সার হবে না, যদি প্রপার টেম্পারেচারটা আমি কন্ট্রোল করে রাখি। এখানে বুঝতে হবে, অনেকেই এয়ার ফ্রায়ার মানেই ভাবেন যে সবটাই তো হেলদি, এবং সেখানে যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখানো হয় যে একটি রুটি নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর খানিক প্রসেস চিজ যেগুলো বাজারে পাওয়া যায় গ্রেট করে, সেটাও রুটির সাথে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে সেখান থেকে একটা পিৎজা হয়ে বেরিয়ে এলো। কিন্তু একটা প্রসেসড খাবারকে যদি আমি এয়ার ফ্রায়ারে গিয়ে ইউজ করছি, সেখান থেকে কিন্তু আমাদের সেটা আর হেলদি অপশন হলো না, সেটা তার অন্য কেমিক্যাল চেঞ্জ হয়ে গেছে। কাজেই এয়ার ফ্রায়ারটাকে ইউজ করতে হবে একটু বুঝে শুনে, যে কতটা টেম্পারেচার কন্ট্রোলে রাখবো, কোন খাবারগুলো ইউজ করার জন্য করবো। আমি বাজার থেকে রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই কিনে আনলাম, সেটা শুধু এয়ার ফ্রায়ারে গিয়ে ভেজে নিলাম, সেটা কিন্তু ঠিক যাবে না। আমি বাড়িতে আলু সেদ্ধ করে সেটাকে আমি একটু অয়েল ব্রাশ করে সেটার কোনো একটা ফরমেশনে করলাম, এইভাবে একটু বুদ্ধি করে যদি করি, এয়ার ফ্রায়ার কিন্তু ক্ষতিকারক নয়। বরং ছাঁকা তেলে ভেজে সেই তেলে বারবার করে যদি আমরা জিনিস গরম করে খাই, তাতে ক্যান্সার হওয়ার চান্সেস অনেক অংশে বেশি। ফোনে কি আছেন দেখি, কথা কি বলতে পারছি? হ্যালো, না, কথা বলে গেল না। আবার একটা ওই সেই হেড টেলের মতন করে, ঘি না তেল? ঘি না তেল? ঘি না তেলের মধ্যে আমি বলবো কোন তেলটার কথা বলা হচ্ছে সেটাও একটা পয়েন্ট। ঘিটা সবসময় ভালো, বাট ঘিয়ের যে ফ্যাটটা, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এবং ঘিয়ের মধ্যে কিছু উপকার অবশ্যই যেটা রয়েছে, সেটা হচ্ছে এটা তো ল্যাকটোজ ফ্রি, কাজেই যাদের সমস্যা আছে ল্যাকটোজ ইনটলারেন্স, তাদের জন্যও ঘি ভালো। এবং ঘিতে বিউটাইরিক অ্যাসিড আছে, যেটা আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো। এবার যেহেতু স্যাচুরেটেড ফ্যাট আমাদের বলাই আছে ICMR থেকে, টোটাল যে আমাদের সারাদিনে ফ্যাট ইনটেক হবে, তার মধ্যে কখনোই 10%-এর বেশি স্যাচুরেটেড ফ্যাট থেকে আসবে না। অবশ্যই ডায়েটে আমরা ঘি অ্যাড করব, কিন্তু পোর্শনটা কন্ট্রোল করে। আর তেল তো আমাদের রান্নার বেস, সেটা করতেই হবে। মূলত সেক্ষেত্রে আমি মাস্টার্ড অয়েল বলবো, অবশ্যই রান্না ইউজ করুন। যে তেলে স্মোকিং পয়েন্টটা বেশি, মানে ধোঁয়া উঠতে সময় নেয়, সেই তেল ডিপ ফ্রাই করার জন্যও ভালো,
প্লাস মাস্টার্ড অয়েলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হার্ট হেলথের জন্য ভালো, মুফা রয়েছে প্রচুর। এছাড়া হালকা রান্নাতে আমরা মাঝে মধ্যে অলিভ অয়েল ইউজ করতে পারি, এবং সবকটা তেল না রোটেশন করতে বলবো। ধরুন একদিন সানফ্লাওয়ার অয়েল করলেন, একদিন আপনি গ্রাউন্ডনাটে করলেন, তো একদিন আপনি অলিভ অয়েলে করলেন, তাহলে সব ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সামঞ্জস্যপূর্ণভাবে ঢুকবে। আর ঘিতে ঘিয়ের স্মোকিং পয়েন্ট অনেক বেশি, কাজে অবশ্যই প্রতিদিনের ডায়েটে আপনার 10% ঘি অ্যাড করুন। যদি হার্টের প্রবলেম থাকে ওটা আবার 8 to 10% এর মধ্যে ভ্যারি করবে। বেশ। বেলি ফ্যাট নিয়ে বাঙালি চিন্তিত, আবার বাঙালি গর্বও করে ভুঁড়ি না থাকলে বাঙালি কি। তো এই বেলি ফ্যাট এটাকে কন্ট্রোল করা, মানে অনেক সময় দেখা যায় সঞ্জয় দা যে প্রচুর ডায়েট মেনটেন করছে, হুম। রোগা হয়ে যাচ্ছে, হাত পা ঝরে যাচ্ছে, ঠিক। পেটের ভুঁড়ি, মানে পেটের ভুঁড়ি বলা ভুল আর কি, ভুঁড়ি। পেটেই ভুঁড়ি হয়, ভুঁড়ি কমছে না। তো ভুঁড়ি না কমার কারণ কি? ভুঁড়ি কমাতে গেলে কি করব? একদমই তাই, মানে চেহারা রোগাসোগা কিন্তু একটা বেলি ফ্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই সংখ্যাটা প্রচুর, এবং এই সেন্ট্রাল ওবেসিটিটা মোটেও ভালো ব্যাপার নয়। কিন্তু এখন বুঝতে হবে কেন হলো এটা, বেলি ফ্যাটটা কেন হলো। বেলি ফ্যাট দু রকমের হয়, একটা হচ্ছে আমার হরমোনাল, মানে একটা স্ট্রেস হরমোনের মানে সামঞ্জস্যতাহীনতার জন্য হয়, যেটাকে আমরা কর্টিজলের ঠিক নেই বলে স্ট্রেস বেলি বলতে পারি। আরেকটা হচ্ছে সুগার বেলি, যেটা হচ্ছে ইনসুলিনের অতিরিক্ত মানে সামঞ্জস্য নেই বলে সুগার বেলি, যেটা বেসিক্যালি সেটাও হয়। দু রকম বেলি হয়। এবার যদি স্ট্রেস বেলি হয় 35 ইয়ার্সের পর দেখা গেল যে, মানে কি থেকে বুঝবো ওটা স্ট্রেস বেলি, বেলিটা যদি খুব টাইট হয় এবং স্টাবন ফ্যাট হয়, সেটা ইন্ডিকেট করে ওটা কিন্তু স্ট্রেস বেলি। সেক্ষেত্রে সবার আগে স্ট্রেস হরমোনটা কন্ট্রোল করতে হবে। দেখবেন এর সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে অনেক সময় রাতে ঘুম না হওয়া, ভীষণ অ্যাংজাইটিতে ভোগা, আমি যদি খুব চিন্তা করি, টেনশন করি, আমার কর্টিজল বাড়বে। স্ট্রেস বাড়া মানে সেটা কিন্তু বেলি ফ্যাটও বাড়াবে। তাহলে এই জায়গাতে আমাদের স্ট্রেস লেভেলটা ঠিক করতে হবে, এবং রাতে ঘুমটা ঠিক করতে হবে, এবং ডায়েটের মধ্যে প্রোটিন এবং ফ্যাটের প্রপার সামঞ্জস্য রাখতে হবে, যাতে স্ট্রেস বেলিটাকে আমরা ঠিক করতে পারি। আর যদি আমার সুগার বেলি হয়ে থাকে, মানে যেখানে আমার ইনসুলিন হরমোন ঠিক মতো বেরোচ্ছে না, সেখানে আপনি দেখতে পাবেন যে নর্মালি যাদের পিসিওএস এর হিস্ট্রি রয়েছে বা প্রি ডায়াবেটিক কন্ডিশন, তাদের এই ধরনের বেলিটা বেশি দেখা যায়, এদের সারাক্ষণ একটা সুগার ক্রেভিংস থাকে। এক্ষেত্রে কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনের একটা প্রপার ব্যালেন্স করতে হবে। খাওয়াটাকে এভরি 2 আওয়ার স্প্লিট করতে হবে, এবং তার সাথে প্রতিটা খাবার খাওয়ার পর 10 মিনিট করে আমাদের একটু হাঁটতে হবে, খেয়ে বসে থাকলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে। জয়দেব মন্ডল নূরপুর ডায়মন্ড হারবার থেকে প্রশ্ন করছেন, বয়স 48, আমি হার্ড ওয়ার্কিং করি, দুপুরের খাবারটা ঠিক সময় হয়, কিন্তু রাতের খাবারটা সন্ধ্যে 7টার মধ্যে করতে হয়, আমি রাত 11টা পর্যন্ত জেগে থাকি। এতে কি আমার শরীরে পুষ্টির কোনো হেরফের হবে? আমার একটু কোষ্ঠকাঠিন্য আছে, আর কি খাওয়া উচিত বলুন? আচ্ছা, আপনি দুপুরের খাওয়া যথাসময়ে করেন, রাতের খাবার 7:30টার মধ্যে খেয়ে নেন, এবং রাতে 11টা অব্দি জেগে থাকেন, এতে আপনার কোনো ক্ষতি নেই। যদি আপনার এরকম যেন না হয় 7:30টার মধ্যে খেয়ে 11টা অব্দি এমনি জেগে থাকছেন বলে আপনার কন্টিনিউয়াস খিদে পেয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা ঠিক হবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে টাইমটা আমি বলবো আর 1 ঘন্টা আপনি পিছিয়ে ম্যাক্সিমাম 8টা, 8:15 করতে পারেন। আর কোষ্ঠকাঠিন্যের যে জায়গাটা বললেন, সেখানে ডায়েটের মধ্যে পর্যাপ্ত যেন শাকসবজি থাকে, ফল থাকে, জলের ইনটেক যেন 3-3.5 লিটার হয়, তার সাথে নাট সিডস, আপনি যদি চিয়া সিডের কোনো অসুবিধা না থাকে খেতে পারেন, খুব ভালো ফাইবার। এছাড়া ইসবগুল খেতে পারেন, যেটা ফাইবারের অত্যন্ত উল্লেখযোগ্য সোর্স। ফোনে একজন আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, দাদা বলছি যে কে বলছেন? হ্যাঁ রামদানাতে নিখিল ঘোষ বলছি। বলুন। বলছি আমাদের রান্নার তেলি কোন তেল ভালো, সর্ষের তেল না সয়াবিন না রাইস ব্র্যান্ডের অয়েল, কোনটা খেলে আপনি যদি অনুষ্ঠান শোনেন তাহলে বুঝবেন যে এর উত্তর আমরা ইতিমধ্যেই দিয়েছি। তবু একবার ছোট করে তবু বলুন। আরেকবার ছোট করে আপনি যদি বলে দেন। মাস্টার্ড অয়েল অবশ্যই ইউজ করব, কোনো ডিপ ফ্রাইড জিনিস সয়াবিন অয়েলে করব না। ছোটখাটো সবজি তরকারি সতে করি, যেটা ডিমে আছে, তার জন্য সয়াবিন, সানফ্লাওয়ার সব ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করব। বেশ। ফোনে আরেকজন আছেন, হ্যালো। হ্যালো। নমস্কার হুম, ম্যাডামকে নমস্কার জানাই। নমস্কার। কে বলছেন? শিবতলা থেকে বাবলু মোদি বলছি। বলুন। সুগার পেশেন্ট, বর্তমানে তো সবই জানি কন্ট্রোলে খাওয়া দাওয়া যে কিভাবে করতে হয় না করতে হয়, কিন্তু বর্তমানে এই শীতের সময় ধরুন মূলো, বিট, গাজর, এইগুলো কি ওনাদের পক্ষে খাওয়া উপযোগী হবে? ম্যাডাম এই ছোট্ট এইটুকু প্রশ্ন রইল।
বেশ। অবশ্যই বিট, গাজর, মূলো এতে কোনো ক্ষতি নেই। এরকম ভাববেন না যে মাটির তলার সবজি মানেই সব খাওয়া যায় না। অবশ্যই খাওয়া যায়। বিট, গাজর, ইভেন বিটের গ্লাইসেমিক লোডও কম। আপনি প্রতিদিনই ডায়েটে বিট, গাজর রাখতে পারেন। কোনো ক্ষতি করবে না আপনার। দীপায়ন সৎপথী ফেসবুকে প্রশ্ন করেছেন, সিকেডি পেশেন্টরা কি কি খাবেন একটু ডিটেইলে যদি বলেন। আচ্ছা, সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে না অনেক রকম রেস্ট্রিকশন। এবার বুঝতে হবে ওনার ক্রিয়েটিনিন লেভেল কি রয়েছে, ওনার পটাশিয়ামের কি লেভেল রয়েছে, সোডিয়াম কি রয়েছে, ওনার ওভারঅল জিএফআরটা কি রয়েছে, এসিআর রয়েছে। এবার অনেক কটা জিনিস দেখে বুঝতে হয়। নর্মাল গাইডলাইন্স হচ্ছে ওনার ক্রিয়েটিনিন লেভেলের উপর বেস করে ওনার প্রোটিনের মাত্রাটা নির্ধারিত হবে। কোথাও আমাদের 40 গ্রাম প্রোটিন দিতে হয়, কোথাও 50 গ্রাম, কোথাও 60 গ্রাম, এবং চেষ্টা করব সেই প্রোটিনটা যেন বায়োলজিক্যাল ভ্যালু সমৃদ্ধ প্রোটিন হয়। এবং যদি পটাশিয়ামের রেস্ট্রিকশন সেক্ষেত্রে হয়, মানে কিডনিতে তো অনেক কটা প্যারামিটার বিচার করতে হয়, তাহলে আবার কিছু কিছু ফল একেবারেই খাওয়া যাবে না, যেমন কলা, ডাবের জল, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। যে ফলগুলো খাওয়া যাবে সেটা আপেল খাওয়া যেতে পারে, পেঁপে খাওয়া যেতে পারে, এবং পাইনাপেল খাওয়া যেতে পারে, পেয়ারা খাওয়া যেতে পারে। এর বাদে ফলগুলো খেতে গেলে কিন্তু বুঝতে হবে একটু পটাশিয়াম লেভেল হায়ার দিকে চলে যাচ্ছে। এবং সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খেতে হবে। কোনো ভেজিটেবল জুস বা স্যুপ যার মধ্যে পুরো পটাশিয়ামটা বেরিয়ে আসে সেটাকে অ্যাভয়েড করতে হবে। কিডনির কেসটা ভীষণ স্পেসিফিক। কোন জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, সিকেডির কোন স্টেজ, সেটা বুঝে একটু কাস্টমাইজ করতে হবে। ফোনে না, ফোনে একজন এসেছিলেন, একটু যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হলো। এনিওয়ে, ফেসবুকে প্রশ্ন রয়েছে। সূর্যকান্ত নিবেদিতা চক্রবর্তী লিখছেন, আমার মা 60 বছর সূর্যকান্ত নিবেদিতা চক্রবর্তী লিখছেন, আমার মা 60 বছর বয়সী, সুগার ও বিপি মেডিসিন খান, রাতে রুটি খান, কিন্তু প্রচুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। কিভাবে সমস্যা থেকে মুক্ত পাবো? আচ্ছা, সুগার আর বিপির মেডিসিন চলে, কোষ্ঠকাঠিন্য রয়েছে। এই জায়গাতে অবশ্যই দেখুন, বয়সের সাথে সাথে কোষ্ঠকাঠিন্যটা একটা নর্মাল ব্যাপার। আমি বলবো এক্ষেত্রে আপনি ইসবগুল হাস্ক যেটা রয়েছে সেটা খান, এবং সেক্ষেত্রে 2 চামচ ইসবগুল প্রতিদিনের রাখুন, এবং ইসবগুলটা খেয়ে জলটা খেয়ে নিন। তাহলে আরো ভালো কাজ হবে। এবং ডিনার করার পরে খাবেন না, অ্যাটলিস্ট ডিনার করার 2 ঘন্টা আগে, দরকার পড়লে লাঞ্চেরও 2 ঘন্টা আগে খেতে পারেন। কোনো ক্ষতি নেই এর জন্য। ফোনে কি আছেন? নমস্কার। নমস্কার, আমি শাহিবুদ্দিন বলছি কোথা থেকে? মুসাবা থেকে। বলুন। বলছি যে এখন তো শীতের সময় চলছে, আমাদের প্রত্যেক জীবনের একটা মানে দোষ রয়েছে যে আমরা এই শীতের সময় একবার রান্না করে বারবার ওটা গরম করে খাই। এটাতে কি আমাদের কি শরীরে কোনো অসুবিধা আছে? এটুকুই আমার কোশ্চেন। বেশ। হ্যাঁ, আর একবার রান্না করে বারবার গরম করে খাই, তাতে কোনো অসুবিধে নেই যদি গরমটা আমরা ঠিকভাবে করি। এবং কিছু খাবার এক্ষেত্রে আমি বলবো, আজকে রান্না করে যদি, যেমন ভাত, সেক্ষেত্রে যদি আমি আজকে রান্না করেছি, করে সেটাকে ঠান্ডা করে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন সেটা রিইউজ করেছি, বরং সেটার পুষ্টিগুণ আরও বেড়ে গেল। এবং সেটাতে রেজিস্ট্যান্স স্টার্চ ডেভেলপ করে, যেটা আমাদের গুড ফাইবার হয়ে যায় এবং আমাদের পেটের জন্যও ভালো। একইভাবে সেই জিনিসটা, যেমন আমি ওটস বলেছিলাম, আজকে কুক করে ফ্রিজে রেখে পরের দিন খেলে সেক্ষেত্রেও ভালো। এরকম যে কিছু জিনিস থাকে যেটা রেখে প্রপারলি যদি আমরা রেফ্রিজারেট করি, বের করে আবার রিহিট ঠিকভাবে করি, কোনো ক্ষতি নেই। তার মানে আপনি বলছেন ফ্রিজে রেখে খাবার খাওয়া অন্তত কিছু খাবারের ক্ষেত্রে ভালো? অবশ্যই ভালো। আমি যেমন বললাম ভাতের ক্ষেত্রে ভালো, আলুর ক্ষেত্রে বলবো, বিশেষ করে সুগার পেশেন্ট যারা রয়েছেন, সেক্ষেত্রে আজকে আলুটা সেদ্ধ করুন, করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। পরের দিন সেটাকে দিয়ে যদি আপনি আলুর তরকারি বা একটা মিক্স ভেজিটেবলস বানান, সেই আলুতে কিন্তু রেজিস্ট্যান্স স্টার্চ ডেভেলপ করলো, আপনার বডিতে গিয়ে গ্লুকোজ যে রিলিজ হওয়ার সেটার পর্যায়টা অনেক ধীরে হয়ে যাবে। তো সবসময় এই ধরনের খাবার রেখে খাওয়া অনেক বেটার। আপনি কনভেনশন ভেঙে বেরিয়ে কথা বললেন। বেশ। চলে যাব আরো একটা অন্যরকম প্রশ্ন। তার কারণ আমরা এমন কিছু মানে আজকের বিষয়টাই হচ্ছে ডায়েট নিয়ে ভুল ধারণা। ভুল ধারণায় দাঁড়িয়ে যে প্রশ্নটা এখন করতেই হচ্ছে, যে এখন প্রচুর বীজ খাবার কথা বলা হয়, সিডস। একটা সময় ছিল যখন এইসব সিডস বাজারে পাওয়া যায়, আমাদের বাপ ঠাকুরদা জানতেন না। এখন এই সিডস গুলো প্রচুর প্রচলিত। এগুলো কি আদৌ কোনো উপকার আছে, নাকি পুরোটাই বাজারের গিমিক? সিডস ছাড়াও মানুষ সুস্থ থাকতে পারে? আচ্ছা, সিডস ছাড়াও সুস্থ থাকতে পারে, হ্যাঁ থাকতে পারেন। সিডস খাওয়া কম্পালসারি নয়, কিন্তু সিডসগুলোকে আমরা সুপারফুড বলছি এই কারণে, কারণ এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন, মিনারেলস, গুড প্রোটিন, ফ্যাট রয়েছে। কিন্তু এরকম ভাববেন না যে আপনার, যেমন চিয়া সিড সম্বন্ধে ধারণা আছে, চিয়া সিড খেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হার্টের জন্য ভীষণ ভালো, তাই তো? এবার
ওই অতটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি পেতে হয় তাহলে কিন্তু আবার যে পরিমাণে আছে তার জন্য অনেকটা চিয়া সিড খেতে হবে রোজ। তো যতটা বাজারে বলা হয় কোনো জিনিসে সবটাই যে 100% ঠিক বলা হচ্ছে তা নয়। আমরা একটা পরিমিত পরিমাণ ডায়েটে অ্যাড করতে পারি, কিন্তু যদি আমার দেখা যায় ইউরিক অ্যাসিড লেভেল হাই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমার সব সিড এরকমভাবে অ্যাড করা যাবে না। বা আমার যদি প্রোটিনের কোনো মাত্রা নির্দিষ্ট করতে হয়, যেমন সিকেডি পেশেন্ট বা কিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু সেখানে সিডকে একটু বুঝে শুনে ইউজ করতে হবে। এর মধ্যে কিছু সিড থাকে যাতে ভিটামিন, যেমন পামকিন সিড, মেয়েদের কথা একটু আমাদের আলোচনা হচ্ছিল, মেয়েদের কি ধরনের নিউট্রিয়েন্ট দরকার। পামকিন সিডে অনেক ম্যাগনেসিয়াম আছে যেটা আমাদের অনেক কাজে হেল্প করে, রাতে ঘুম না আসা বা এই যে স্ট্রেস বেলি এগুলোতে উপকার আছে। বা এই যে ফ্ল্যাক্সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু ঠিক পোর্শনে খেতে হবে। আমার সিড আছে মানে অনেককে এরকম দেখেছি চিয়া সিড সকাল থেকে 4টে জিনিসে অ্যাড করে খাচ্ছেন, অতিরিক্ত সিডও কিন্তু পেট ফাঁপিয়ে দেয়। তো আমাদের একটু যদি মানে নেওয়া কেনা যেতে পারে তাহলে পাল্টে পাল্টে আমরা 1 হ্যান্ডফুল সিডস বাজারে যেগুলো পাওয়া যায় ইউজ করতে পারি। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো। না, বোধহয় শুনতে পাচ্ছেন না এখনো। চলে যাব পরের প্রশ্নে। প্রচুর ফ্যাটি অ্যাসিডের প্রশ্ন আসছে, ফ্যাটি লিভারের প্রশ্ন আসছে। ফ্যাটি লিভারের প্রচুর প্রশ্ন আসছে। ফ্যাটি লিভার রয়েছে, এখন ফ্যাটি লিভার কমলেও যে কোনো খাবার খাওয়ার পর অ্যাসিড হচ্ছে, কি করব? প্রশ্ন করেছেন কল্যাণ কুমার। ফ্যাটি লিভার না আমাদের এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের পরিমাণ এত বেশি, সেই জায়গাতে এটা খুবই, এই প্রশ্ন বারবার আসবে স্বাভাবিকই, কারণ ফ্যাটি লিভার প্রতি 5 জনে 4 জনেরই খুঁজে পাওয়া যাবে বোধহয় ফ্যাটি লিভার রয়েছে আমাদের, বিশেষ করে বাঙালিদের, কারণ আমাদের ফুড হ্যাবিটটা ঠিক নেই। এমনকি ডাক্তারদেরও, কারণ হ্যাঁ। খাবার খাওয়ার সময় হ্যাঁ। অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। খাবার সময়ে এবং পোর্শন, যদি আমার খাওয়াটা ব্যালেন্স না হয়, আমি যে প্লেটটা খাচ্ছি সেখানে দেখা গেল অনেকটা ভাত খাই, একটু সবজি খাই, আর এইটুকু হয়তো মাছ বা চিকেন খাই কিংবা ডাল খাচ্ছি। আমাদের ইন্ডিয়ান যে থালি সিস্টেম না, মোস্টলি কার্বোহাইড্রেট রিচ, সেখানে প্রোটিনের সংখ্যাটা একটু কম, এবং সেই জায়গা থেকে এখন এত সাপ্লিমেন্টের বারবারন্ত, এবং সবাই ভাবেন প্রোটিন কম মানে সাপ্লিমেন্ট খেয়ে নেওয়া, সেটা অবশ্য খানিক আবার সমস্যায় ফেলে। আমাদের প্লেটটা ব্যালেন্স হয় না। আমাদের যদি 1 কাপ ভাত হয় তার সাথে সবজিটাও কিন্তু আমার প্লেটে, যদি একটা ডায়াবেটিক প্লেটকে আমি ভাবি কেমন হওয়া দরকার, সেখানে একটা পোর্শন আমার ভাত থাকবে, 50% আমার যেন ভেজিস থাকে, তার সাথে প্রোটিন, সেটা ডাল হোক, সেটা যদি বায়োলজিক্যাল ভ্যালু, হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন মানে মাছ চিকেন ডিম দেওয়া যায় খুব ভালো, তার সাথে একটা ডেয়ারি, সেটা হয়তো টক দই আমি দিলাম, তাহলে আমার ডাইজেশনটা অনেক বেটার হলো। কিন্তু ওই জায়গাটাকে যদি সামঞ্জস্য ঠিক না থাকে এবং খাবার টাইমিং যদি সারাদিনে ঠিক না থাকে, অ্যাসিড রিফ্লাক্স আসবেই। কে আছেন ফোনে? কথা বলুন। না, কথা বলা গেল না। একটু অন্য জায়গায় চলে আসি। 50 ঊর্ধ্ব মানুষ যারা, তাদের ভিটামিন ডেফিসিয়েন্সিটা ইজ ভেরি কমন। এক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল ডায়েটিশিয়ান হিসেবে তাদের জন্য কি মেসেজ রাখবেন? হ্যাঁ, 50 আপ এজেতে, স্পেশালি আগে যদি মেয়েদের কথা বলি, সেখানে মেনোপজ হয়ে যাওয়া মানে সে আরেকটা পরের পর্যায়ে পৌঁছালো জীবনের। এইখানে কিন্তু কিছু ভিটামিনকে অবশ্যই রেগুলার ডায়েটে রাখতে হবে। যেমন সবার আগে আমি বলবো ভিটামিন ডি এর কথা, এবং ভিটামিন ডি সোর্স হিসেবে আমরা ডিম রাখতে বলবো, তার সাথে মাশরুম খেতে বলবো, যেটা গুড কোয়ালিটি ভিটামিন ডি, কারণ আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকলেও আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আকছার সবারই মধ্যেই কোনো না কোনো একটা সময় থাকে। তো এই জায়গাটা কারণ 50 বছরের পর পোস্ট মেনোপজ কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা জায়গা খুব থাকে। তো সেখানে দেখা যায় ভিটামিন ডি লেভেল যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আরো বাড়তে পারে, কারণ বডি তখন এনার্জি সেভিং মোডে চলে যায়, স্টারভেশন মোডে চলে যায়। তো সেটা একটা কারণ। এর সাথে ভিটামিন B12 যেন পর্যাপ্ত পরিমাণ থাকে, ভিটামিন ই যেন সাফিসিয়েন্ট থাকে। এগুলো কিন্তু কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড এই জায়গাটাকেও অনেক কভার করে। ডিসলিপিডিমিয়ার যে ফ্যাক্টরগুলো সেগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। এর পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টকে ভালো রাখার জন্য যেগুলো দরকার সেগুলো ডায়েটে থাকবে, এবং তার সাথে ম্যাগনেসিয়াম ডায়েট ইউজ করুন। রাতে ঘুম না হওয়া, মাসেল ক্র্যাম্প হওয়া, এই জায়গাগুলো অনেক প্রিভেন্ট হবে। আমরা প্রচুর ভিটামিন এই 50 ঊর্ধ্ব মানুষদের খেতে দেখি। ভিটামিন ওষুধ, মানে ধরুন ভিটামিন সি খাচ্ছেন বা হয়তো একটা মাল্টিভিটামিন খাচ্ছেন, এর কি নির্দিষ্ট কোনো কোর্স আছে, নাকি এটা যখন তখন খাওয়া যায়? মানে ভিটামিন ওষুধ খেয়ে সেই ওষুধের ফল যদি আমি পেতে চাই, তাহলে ভিটামিন ওষুধকে আমি কিভাবে খেতে হবে? আচ্ছা, প্রথম কথা বলি, ভিটামিন সাপ্লিমেন্ট কিন্তু সবার দরকার লাগে না। ভিটামিন ডি যেটা বললেন, ভিটামিন ডিটা দরকার লাগছে, তার কারণ হচ্ছে
আমাদের সেভাবে সূর্যের এক্সপোজার এখন কমে গেছে। আমরা মূলত বাড়িতে বা রাস্তাঘাটে বেরোলেও সেটা হয়তো বন্ধ গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি এবং পলিউশনের জন্য সেভাবে বেরোনো হচ্ছে না। ভিটামিন ডির জন্য যা সাপ্লিমেন্ট আছে সেগুলো আমাদের শুধু ডায়েটে দিয়ে আসবে না, সেখানে আমাদের যদি ডাক্তারবাবু সাজেস্ট করেন ভিটামিন ডি খেতে হবে, 6 মাসের কোর্স করতে হবে, তাহলে করতে হবে। এর সাথে আমাদের যেটা করতে হবে, একটু ক্যালসিয়াম এনরিচ খাবারও খেতে হবে। অনেক সময় ওই 50 বছর 40 বছরের পর থেকে ক্যালসিয়ামের আলাদা করে মিনারেলস ট্যাবলেটও খান, কিন্তু অনেকেই এটা বলেন যে আমার খেয়ে কিন্তু খুবই কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে, কনস্টিপেশন প্রবলেম হচ্ছে, বা আমার ডাইজেশনে অসুবিধা হচ্ছে। ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট অনেকেই কিন্তু হজম করতেও পারেন না। সেক্ষেত্রে আমাদের ন্যাচারালি খাবারের মাধ্যমে কিন্তু ব্যালেন্স করতে পারি। যেমন ক্যালসিয়ামের সোর্স হিসেবে বলবো আমি রাগি আটা, যেটা আমাদের বাজারে এখন খুব ইজিলি অ্যাভেলেবল। সেটা দিয়ে আমি রুটি বানাতে পারি, সেটা দিয়ে স্যুপ বানাতে পারি। সাদা তিল, সেটাও খুব সহজে পাওয়া যায়, সাদা তিল আমি ডায়েটে অ্যাড করতে পারি। এই যে বাদামগুলো বললাম, এই বাদামগুলো অ্যাড করতে পারি। এছাড়াও শাকসবজি যদি পর্যাপ্ত পরিমাণে খাই, এই সমস্যা থাকবে না। আয়রনের ক্ষেত্রেও তাই, গ্রিন ভেজিটেবলস যত খাবো, যত ফ্রুটস খাবো, এবং অবশ্যই সাইট্রাস, একটা করে আমলকি যদি রোজ আমি খাই, আমার ভিটামিন সি শরীরে ঠিক থাকবে। ভিটামিন সি যদি আমার ঠিক থাকে, আয়রন অ্যাবজর্পশন আমার অনেক বেটার হবে। আমি যদি রোজ একটা করে পেয়ারা রাখি খাবারের মধ্যে, প্রচুর ভিটামিন সি রয়েছে, তাহলে ভিটামিন সি ইনটেক যদি ঠিক হয়, আয়রনের লেভেলে অনেক ইমপ্রুভ করবে। আয়রনের জন্য আলাদা করে আমি প্রচুর ভেজিটেবলস, ফ্রুটস তো ডায়েটের মধ্যে যতটা আমার প্রতিদিন RDA অনুযায়ী, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স অনুযায়ী খাওয়া দরকার, সেটা আমি খাবো। এবং তার সাথে যদি নন ভেজিটেরিয়ান ওই ফিশ বা চিকেন বা ডিম তো রাখছি আমি। ফোনে কি আছেন? না, এবারে মধ্যে ফোনটা হ্যালো। রেজিস্টার। হ্যাঁ, বলুন বলুন হ্যাঁ, আমি বর্ণনগর থেকে স্বপন সিং বলছি। বলুন। হ্যাঁ, দিদি এবং দাদা আপনাদের নমস্কার, এবং ম্যাডামকেও নমস্কার। হ্যাঁ, বলুন। রেডিও সেটটা পুরো মিউট করে দিন, না হলে ফিডব্যাক আসছে। এক মিনিট করছি। হ্যাঁ, বলছি যে হুম। আমার বাঁধাকপি খেলে একটু গ্যাসের প্রবলেম হয়, এটা কি বাঁধাকপি কি খাওয়া যেতে পারে পরে? সেক্ষেত্রে অনেক সময় বাঁধাকপিতে গ্যাসের প্রবলেম হলে আপনি ভাপিয়ে আগে জলটা ফেলে দেবেন, দিয়ে বাঁধাকপিটা যদি খান, তাহলে আপনার ওই গ্যাসের যে প্রবলেমটা দেখবেন ডাইজেশনের সমস্যা করছে না। বেশ, পরের প্রশ্নে যাব। শর্মিষ্ঠা লিখছেন, আমার ছেলের 15 বছর বয়স, প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় দুধ ওটস বা দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়, এটা কি ভালো? দুধ ওটস বা দুধ কর্নফ্লেক্স যদি খেয়ে যায়, ওটসটাতে অসুবিধে নেই, কারণ ওটা কমপ্লেক্স কার্বসের মধ্যে পড়ছে। কর্নফ্লেক্সটা আমি খুব একটা সমর্থন করব না। সেই জায়গাতে আমি চিড়ে দুধ কলা খাওয়াটাকে বেশি প্রায়োরিটি দেব, বেশ, বা দুধ রুটি খেয়ে যেতে পারে। বেশ। ফোনে শুভম- আরেকজন আছেন। ছিল সুবর্ণা দাস। এটা আমারও প্রশ্ন, যে বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যায় বা স্কুল গোয়িং বাচ্চাদের ডায়েটে রাখা যায়, এরকম কিছু রেসিপি যদি আপনি শেয়ার করেন। আচ্ছা, বাচ্চাদের ডায়েটে আমার যেটা প্রথমে মনে আসছে, আমরা একটা মাখানা দিয়ে প্যানকেক বানাতে পারি। এখন মাখানা বাজারে খুব সহজেই পাওয়া যায়। সেটাকে যদি আমরা ড্রাই রোস্ট করে নিলাম, করে তার মধ্যে একটুখানি সুজি আর চিড়ে দিলাম, দিয়ে সেটাকে একটু দই দিয়ে ব্যাটার বানিয়ে খানিক রেখে দিলাম, তারপরে তাওয়াতে ঘি দিয়ে খুব সুন্দর, যেমন আমাদের সরু চাকলি হয়, ওইটাই তো এখন ওই প্যানকেক বা চিলার কনসেপ্ট এসেছে, সেটা দিলাম। তার সাথে আমি একটু ধনিয়া পুদিনার চাটনি দিলাম, দরকার হলে বাদামগুলোকে গুঁড়ো করে, অনেক বাচ্চাই তো বাদাম খেতে চায় না, নাটস বা এগুলো, সেগুলোকে ওর মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, এটা একটা হতে পারে। আর একটা কি দিতে পারি আমরা বাচ্চাদের, যেটা আমি নো ব্রেড স্যান্ডউইচ বলেছিলাম প্রথমে, যে সুজি দিয়ে চিড়ে দিয়ে ওটাকে ব্যাটার বানিয়ে তার মধ্যে সব ভেজিটেবলস দিয়ে আমরা করে দিতে পারি। এছাড়া আমরা কোনো রুটি দিতে পারি, যেমন বা র্যাপ দিতে পারি। যে এখন তো বাজারে প্রচুর অ্যাপসে সব টর্টিলা র্যাপ পাওয়া যায়, কিন্তু কোনো বাজার চলতি র্যাপে আমরা না গিয়ে ওটসের আটা, তার মধ্যে গাজর বা বিট যে কোনো একটা আমরা গ্রেট করে দিলাম, দিয়ে সেটাকে একটা ব্যাটার বানালাম, সেটাকে তাওয়াতে দিয়ে ওই বিটের র্যাপ করে তার ভেতরে সুন্দর ভেজিটেবলস দিয়ে তাকে যদি সাজিয়ে দেওয়া হয়, খেতে খুব ভালো লাগবে। সঙ্গে ডিমও যোগ করা সঙ্গে যায়। ডিম অবশ্যই যোগ করা যায়, এবং একটা ফ্রুটস দিতে কিন্তু হবে। বাচ্চাদের সকালের টিফিন হলো, এই মাঝবয়সী মানে একদম ইয়াং যারা, তারা মোটামুটি ধরুন অফিস থেকে কিংবা কলেজ ইউনিভার্সিটি থেকে ফেরার সময়, তারপরে এদিক ওদিক তাদের নানা রকম কাজ থাকে, তারা ফাস্ট ফুড খায়। তুমি আমাকেই বলছো, আমি বুঝতে পারছি। তো এই যে ফাস্ট ফুডের প্রশ্ন, আমি জানতাম সঞ্জয় দা এই প্রশ্ন করবে, এটা আমি সযত্নে এড়িয়ে যাচ্ছিলাম, যাতে আমাদের ফাস্ট ফুড খাওয়াটা চলে। হেলদি ফাস্ট ফুড বলে কিছু হয় আদৌ? হেলদি ফাস্ট ফুড যদি আমরা হেলদি ওয়েতে বানাতে পারি, নিশ্চয়ই হবে। ফাস্ট ফুড মানে তো যেটা আমরা চট করে রাস্তায় দাঁড়িয়ে কিনে খেয়ে ফেলছি, যেটা মানে চলতি রাস্তায় দাঁড়ালাম, নাকে গন্ধ লাগলো, খেয়ে নিলাম, সেইটা হচ্ছে ফাস্ট ফুড না, সেটা বেসিক্যালি জাঙ্ক ফুড। আর ফাস্ট ফুডটা হচ্ছে যদি হেলদি উপায়তে ওই খাবারটাকে আমরা বানাই, যদি এগরোলটা বাড়িতে বানাই,
পুরোটা ময়দা না করে সেটা ওটসের আটা বা নর্মাল আটার সাথে মিক্স করে বাড়িতে মানে ঠিক মতো তেল বা ঘি দিয়ে কিছু একটা করে বানালাম, সেটা তখন মানে হেলদি ফাস্ট ফুডে ঢুকে গেল। কিন্তু আমরা রিইউজ করা অয়েলের রাস্তায় দাঁড়িয়ে যখন হাইজিন ভুলে গিয়ে, বিশেষ করে হাইজিনের থেকেও যেটা বলবো সেটা হচ্ছে যে তেলটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক খারাপ, একই তেল বারবার ইউজ করা। তো সেই জায়গাটাকে একটুখানি আমাদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে ওই ফাস্টফুড খাওয়ার প্রবণতাটা হলো কেন। কারণ আমি জানি না আমার সন্ধ্যাবেলা খিদে পেলে আমি কি খাবো হয়তো, বা দুপুরবেলা আমার কাছে খাবারের কোনো প্রায়র মিল ম্যানেজমেন্ট নেই। ডায়েট ব্যাপারটাতে কিচ্ছু না, একটু পরিকল্পনা লাগে যে আমি একটা হেলদি রুটিনে থাকবো, কালকে আমার মানে টিফিনে এই খাবারটা নিয়ে যাবো, আমি একটা বেসিক জায়গা বানিয়ে রাখলাম। আর সারাদিনের জন্য এই মাঝবয়সী মানুষরা যখন বেরোচ্ছেন, আমি বলবো আপনারা ভাত রুটি খেয়ে বেরোন, প্রপার লাঞ্চটা করে বেরোন, তাহলে একটা ছোটখাটো খাবার আপনারা ক্যারি করুন যেটা আপনারা মাঝখানে টিফিনে খেলেন। এছাড়াও একটা ফল সাথে নিয়ে নিন। আর ফেরার সময় ছোলা, বাদাম, মুড়ি সেগুলো তো খাওয়া যেতেই পারে, কাবলি চানা খাওয়া যেতেই পারে, ঘুগনি খাওয়া যেতে পারে। ফোনে কি আছেন একটু? হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসেছে, বীজ সয়াবিন প্রতিদিন কতটা পরিমাণে খাওয়া উচিত? সয়াবিনের সিডটা বলছে বোধহয়, মানে সয়া বীজ বলছে। সয়া বীজ মানে এখন যেটা ওই মানে অপরিপক্ক সয়াবিন থেকে মানে এই টাইপের যে জিনিসটা বাজারে রয়েছে, সেটা প্রোটিনের গুড সোর্স। কিন্তু বুঝতে হবে যে যদি আপনার থাইরয়েডের কোনো ইস্যুস থেকে থাকে, সয়া রিলেটেড প্রোডাক্ট কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। বা সকালবেলা খালি পেটে, এটাও আমি বলবো ওই সয়া বীজ যেটা, ওটা এখন খুব ট্রেন্ড, অনেকেই খালি পেটে অ্যাজ আ প্রোটিন সোর্স খান। তো এবার থাইরয়েডের মেডিসিন যদি কারোর চলে, তার 1 ঘন্টার মধ্যে কিন্তু ওই সয়া রিলেটেড কোনো প্রোডাক্ট খাবেন না, সেটা কিন্তু ওভারঅল অ্যাবজর্পশন কমিয়ে দেবে। হার্ট সেন্টারের রিসার্চ বলছে 4 ঘন্টা। হ্যাঁ, এবং তাদের ক্ষেত্রে সয়া অয়েলটাও ব্যবহার করতে বারণ করা হচ্ছে। চলে যাব পরের যে প্রশ্নে আছে, মোমো সত্যি স্বাস্থ্যকর? সেদ্ধ করে দেওয়া হয়। মোমোটা যদি হোল উইট দিয়ে বানাই বাড়িতে, তাহলে অবশ্যই স্বাস্থ্যকর হয়ে যাবে। খুব খাটনিও আবার হবে। বাড়িতে বলছেন আপনি, বাইরে খেতে আর খুব খাটনিও হবে। সবই আপনি কেমন একটা ব্লান্ট খাবারের ব্যাপার বলছেন। একদম নয়, টেস্ট গুলো একটাও ব্লান্ট হয় না, একবার শুধু করে দেখতে হবে মনের জোরে বাড়িতে। প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট হয়। বাইরের যেটা আমাদের এইটাই হয়ে যায় মুশকিল, বাইরে যে খাবারগুলো হয় তাতে সল্ট, সুগার আর অয়েল, এই যে ট্রায়াঙ্গেলটার এমন একটা কম্বিনেশন আমাদের একবার মানে টেস্ট বাডকে স্যাটিসফাই করে দিয়েছে, আমাদের নিউরাল প্যাটার্ন একদম সেট হয়ে গেছে। যখনই আমাদের মন খারাপ হবে, যখনই রাস্তা দিয়ে যাবো, মনে হবে ওই দোকানের ওই মোমোটা না খেলে ঠিক আমার মনটা ভালো হচ্ছে না। তো এটাই হচ্ছে জাঙ্ক ফুডের সার্থকতা, যেখানে আমরা হেরে যাই। একবার টেস্টটা পেয়ে গেলে আপনি বারবার ওই ট্র্যাপে জড়িয়ে পড়বেন। আপনি কখনো জাঙ্ক ফুড খান? অবশ্যই ইচ্ছা করে? অবশ্যই খাই। শ্যামবাজারের ফুটের ওপর যত মোমোর দোকান, আপনি যদি সেখানের মোমো ট্রাই করেন, আপনার খেতে ইচ্ছে করে ওই হোল হুইট দিয়ে বানানো মোমো। আপনি হোল হুইট দিয়ে মোমো একদিন বানিয়ে খাবেন, তারপর আমাকে এটা বলবেন কি অসাধারণ খেতে হয়। এবার দেখুন, অকেশনাল ইন্ডালজেন্স ইজ ফাইন। আমি মাসে 1 দিন মোমো খেলাম, কি আমি 15 দিনে 1 দিন খেলাম, রাস্তায় দাঁড়িয়ে খেলাম, কোনো ক্ষতি নেই, ঠিক আছে। কিন্তু ওটা তো ময়দাতেই হয় আর পাম তেলে ভাজা হয়, এটা বুঝতে হবে। আমরা যত বড় ব্র্যান্ডেরই মোমো কিনি না কেন, তেলটা পাম অয়েল হবে, সেটা কিন্তু ট্রান্স ফ্যাট। তো এই সত্যটা জানার পরও খেতে হবে, কারণ আমাদের লিভার একটু মানে যেহেতু ডিটক্স অর্গ্যান, তো অল্প স্বল্প বোঝা সে নাবিয়ে দেবে। এরকম যদি খেয়েও ফেলি, সে ক্ষমা ঘেন্না করে ঠিক করে দেবে, কিন্তু ওটা যেন হ্যাবিট না হয়ে যায়। খুব জরুরি। বলো। ফুচকা না খেলে মানে মেয়েদের ব্র্যান্ডিংটা হয় না। এ যত বড় চাকরি করুক, আমি দেখেছি অফিস থেকে ফিরছেন, নিজের গাড়িতে ফিরছেন, গাড়ি থামিয়ে ফুচকার দোকানে নেমে 5টা-10টা ফুচকা খেলেন, বাড়ি গেলেন। ফুচকা আমরা খেতে পারি, কারণ ফুচকার যে জলটা, অ্যাকচুয়ালি সেই জলটা যদি ভালো জল হয় না, তাহলে ওর মধ্যে তো তেঁতুলের মেশানো হচ্ছে, ফলে পিএইচ যেটা থাকে তাতে কোনো খারাপ ব্যাকটেরিয়া চট করে গ্রো করতে পারে না। ওজনও কমায়। হ্যাঁ, কমায়। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ওই ফুচকার তেলখানিকে নিয়ে। আর কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। 3-4টে ফুচকা তো হয়তো মাসে 1 দিন, বা খুব বেশি হলে 15 দিনে 1 দিন চলতে পারে, যদি বাকি ডায়েট। বেশ না দাঁড়ানো, পোরশনটা একটু কন্ট্রোল করতে হবে। 3-4টে ফুচকা খেলে তো ফুচকাওয়ালা রাগ করবে। আচ্ছা, চলে যাবো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে প্রশ্নটা আমরা এই বিয়ে বাড়ির সিজন আসছে, আবার সংক্রান্তি শেষ হয়ে যাবে, বিয়ে বাড়ি আসছে। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে অনেক সময় আমরা যে খুব প্রোটিন খাবো, ফ্যাটের দিকে তাকাবো না, এটা সবসময় হয় না। অনেক সময় আমরা কাবাব, মাছ, একটু চিকেন এসব খেয়ে, বা মাটন এসব খেয়ে পেটটা ভরাই। সবসময় সেটা হয় না। যেদিন বিয়ে বাড়ি থাকছে, তার আগের বা পরের দিনের ডায়েট বা সেদিনের ডায়েট
আমার কি হবে যাতে আমার ওজনটা বাড়বে না? খুব জটিল ব্যাপার এটা। মানে বিয়ে বাড়িতে খাবারও খাবো কিন্তু ওজন বাড়ালেও চলবে না। এখানে একটা আমি হ্যাক বলতে পারি যে যদি আমার মনে হয় যে আমি সত্যি ওজন নিয়ে খুব সচেতন, আমি কোনো মতেই ওজন বাড়তে দেবো না, তাহলে আমি বিয়ে বাড়ির সবকটা খাবার আমি খাওয়া যাবে না। সেক্ষেত্রে আমি বাড়ি থেকে কিছুটা খেয়ে যাব এবং ওখানে গিয়ে স্টার্টার থেকে ডেজার্ট সবকটা আইটেমই আমার জন্যই বানিয়েছে এটা ভেবে খাওয়া শুরু করে দিলে ওজনকে রোখা যাবে না। আমার পছন্দের যে কটা আইটেম যেটা আমি সত্যিই ভালোবাসি খেতে, আমি পোর্শন কন্ট্রোল করে সেটা খেলাম, তাহলে আমার ওজনটা বাড়বে না। এবং পরের দিন যদি একটু আমি লাঞ্চটা বা ডিনারটাকে লাইট করি, একটু হাঁটাহাঁটি করি, ওটা ম্যানেজেবল থাকবে। কারণ খাওয়ার পরের দিন সকালেই যে ওজনটা দেখছি ওটা যে ফ্যাটের ওজন তা না, ওটা ওয়াটার ওয়েটও থাকে। কারণ বিয়ে বাড়ির খাবারে তেল নুন অনেকই বেশি থাকে, সো ওয়াটারে টেনশন হয়। পরে ওটা দেখবেন আবার 2 দিন 3 দিন 4 দিন নেমে যাচ্ছে। আমার প্রিন্সিপাল হচ্ছে রোজ তো ডায়েট হয় না, 365 দিনে 65 দিন ডায়েট করব না, 300 দিন যদি করি সেটা আমার সারা জীবন সুস্থ থাকবো। দময়ন্তী সেন ওই কারণেই ফেসবুকে প্রশ্ন করেছেন, ডায়েট করার পরেও যদি ওয়েটটা এক জায়গায় স্ট্যাটিক হয়ে যায় তাহলে কি করব? এই যে একটা সমস্যা, আমার মনে হয় আপনারা ডায়েট বারবার চেঞ্জ করেন মাসে মাসে, হ্যাঁ, এটার জন্যই করেন। একটু যদি ব্যাখ্যা করে দেন। ডায়েট সেমই ফুড হ্যাবিট যদি আমি দিনের পর দিন ফলো করে যাই তাহলে আমার বডিতেও ওই একটা প্যাটার্ন সেট হয়ে যায়। আমার শরীর তখন ওই ক্যালোরিটাকে মেনটেনেন্স ক্যালোরি হিসেবে ফিক্স করে দেয়। দেখা যাচ্ছে আমি হয়তো 10 কেজি কমিয়ে আমার আরো 10 কমানোর দরকার, কিন্তু আর নড়ছে না কাটা, ওখানে আমি দাঁড়িয়ে পড়ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে ফুড আইটেমগুলোকে একটু পাল্টাতে হবে, কারণ আমার শরীর ওই আইটেমের সাথে একদম অ্যাকাস্টমড হয়ে গেছে। ওই জন্য এভরি 3 to 4 উইক আমরা বলি, যখন ডায়েটের দুটো পার্ট, একটা ট্রিটমেন্টাল, একটা মেনটেনেন্স। ট্রিটমেন্টাল ফেজটাতে কি হচ্ছে, যখন কোনো একটা হেলথ ইস্যুস, সেটা ওবেসিটি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, এনি লাইফস্টাইল ডিসঅর্ডার হতে পারে, সেটা আমরা সারাচ্ছি। সেখানে এক ধরনের ডায়েটারি অ্যাপ্রোচ থাকে। সেখানে আমাদের এই যত রকম আমরা আজকে খাবারের আলোচনা করলাম, ফাস্ট ফুড অ্যান্ড এগুলো, সেগুলোকে আমাদের অবশ্যই একটু কমের তালিকায় রাখতে হবে। কারণ ওই সময়তে ট্রিটমেন্ট হচ্ছে, বডি হিল করছি আমরা, সেখানে রোগটা নিরাময় করছি। আমাদের কাছে কোনো মেডিসিন নেই, খাবার আছে, খাবারটাই অ্যাজ আ মেডিসিন। যখন আমি প্রপার টাইমে, সঠিক সময়, সঠিক পরিমাণে, সঠিক নিউট্রিশনটা শরীরকে দিচ্ছি, শরীর অটোমেটিক্যালি রোগটা থেকে রিকভারি করছে। ডায়াবেটিস রিভার্সাল হয়ে যায়, ফ্যাটি লিভার রিভার্সাল হয়ে যায়, পিসিওডি রিভার্সাল হয়ে যায়। সবই সম্ভব যদি প্রপার ডায়েটে থাকি। এই ফেজটা অবধি কিছু রেস্ট্রিকশন থাকে। এই ফেজটা যেই হয়ে গেল, আমি মেনটেনেন্সে গেলাম, আর আমার ওজন কমানো নেই। এবার আমি যেখানে আছি সেখানে থেকে নিজেকে সুন্দর করে মেনটেন করতে চাই, ডিজিজ ফ্রি থাকতে চাই। সেখানে আমি ফুচকা, মোমো, বিরিয়ানি, ফিশ ফ্রাই সব খাবো, কিন্তু ততদিনে আমার শরীর একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমি সবই আইটেম সমান সামঞ্জস্য রেখে খাচ্ছি, কিন্তু আমার ওয়েটটা কিন্তু ওই একই জায়গায় ফিক্স হয়েছে। ফোনে কে আছেন? হ্যাঁ, নমস্কার, আমি অরুণ বিশ্বাস বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি সোরাসিস পেশেন্ট, আমার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না? আচ্ছা, সুগার, সোরিয়াসিস। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে ওজনটা কন্ট্রোল করতে হবে। যদি এ ধরনের সমস্যা হয় তাহলে আপনার দেখবেন হরমোনাল রেগুলেশন অনেক বেটার হবে, এবং সেক্ষেত্রে এই ধরনের যে ইচিং বা প্রবলেমগুলো অনেকটা বেটার হবে। বেসিক্যালি ব্যালেন্স খুব কমন একটা খুব অসুখ, কমন। ঘরে ঘরে রয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য বেসিক্যালি যেটা করতে হয়, ওজনটাকে কমিয়ে রাখতে বলেন ডাক্তারবাবুরা, এবং স্ট্রেস ব্যালেন্স থেকেও তো বাড়ে। অবশ্যই স্ট্রেস থেকে পারে, এবং এখানে ওজনটাকে ঠিক রাখতে হবে, ব্যালেন্স ডায়েট করতে হবে। প্রত্যেকটা আইটেমই মানে যা যা ন্যাচারাল ওয়েতে যত পাচ্ছি, প্যাকেটে খাবার, প্রসেস ফুড, প্রিজারভেটিভ, অ্যাডিটিভ দেওয়া খাবার, এগুলোকেও বাদ রাখবো আমরা, যতটা হোম কুকড খাবারের উপর থাকতে পারি। জেস্টেনাল ওবেসিটি খুব বাড়ছে। প্রচুর বাচ্চাকে আমরা দেখতে পাই খুব গুবলু গাবলু, দেখলেই আদর করতে ইচ্ছা করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় এই ফ্যাটটা কমছে না, এবং তাদের যখন বয়স বাড়ছে তারা একটা খুব মানে বড় ওজনের অধিকারী হচ্ছে। এই ওজন তাদের শরীরের ক্ষতি করছে, তাদের গ্রোথ হরমোনকে কমিয়ে দিচ্ছে। এই জেস্টেনাল ওবেসিটি এখন আমেরিকার 1 নম্বর সমস্যা, এবং ভারতবর্ষের 2 নম্বর কি 3 নম্বর সমস্যার মধ্যে পড়ে। আমি খুব রিসেন্ট মানে একদম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে লিস্ট সেটা থেকে বলছি। এই বাচ্চাদের মেদ কমানোর জন্য কি করবে? চিপস আর চকলেট একদম বাদ। হ্যাঁ, এই জায়গাতে আমি বলবো বাচ্চার চাইল্ড ওবেসিটি সাংঘাতিক রকম বেড়ে গেছে, এবং আমরা তো ক্রমশ ওই ডায়াবেটিক ক্যাপিটালের দিকে এগোচ্ছি ইন্ডিয়া। তো এখানে চিপস, চকলেট, প্যাকেটজাত খাবার, এগুলোকে আমাদের, এগুলো তো আমরাই টেস্ট করিয়েছি বাচ্চাদের। বাচ্চা তো কোনোদিন দোকান থেকে ফার্স্ট টাইম চিপস কিনে খায়নি। বাচ্চা হয়তো ঘরের খাবার খাচ্ছিল না, আমাদের মনে হচ্ছে কাঁদছে, কিছু খায় না, একটু ঠিক আছে চিপস খাচ্ছে, ওটাই খাক। তারও টেস্ট প্যালেটে আমরাই ওটা ঢুকিয়েছি, বা বাচ্চা স্কুলে গেছে, ওই আর কি টিফিনে চটজলদি দিয়ে দিয়েছে, খাওয়া হয়েছে, সেই জায়গা থেকে ডেভেলপ করে গেছে। এবার দেখুন 100% বাচ্চাকে আপনি না বললে সে শুনবে না, তার সেই জায়গায় তৈরি হয়নি মন। তাহলে
অকেশনাল তাকে একটা রিওয়ার্ড দিতে হবে, যে তোমাকে এটা তাকে কোথাও একটা সচেতন করতে হবে যে এই সমস্যাগুলো তোমার হচ্ছে। এখন আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু দেখা যাবে যে অ্যাটেনশনে প্রবলেম হচ্ছে, বা ফুল কনসেন্ট্রেশন করতে পারছে না, বা খেলাধুলার সময় তার বন্ধুরা দৌড়ে যাচ্ছে, সে হয়তো হাঁপিয়ে যাচ্ছে। একটু একটু করে সিমটমস কিন্তু শুরু হতে থাকে, যেটা তারও নিজের কোথাও একটা আনকমফোর্টেবল লাগছে। এবং এইটা 11, 12, 13, 14 এই বয়সী বাচ্চারা সাংঘাতিক রকম ভাবে সমস্যায় পড়ছে, কারণ ততদিনে তারা খেতেও ভালোবাসছে এবং মূলত বাইরে ওই ফাস্ট ফুডটা প্রচুর পরিমাণে ইনটেক করার জন্যই তো এই সমস্যাটা হয়েছে। এখানে বাড়িতে কিছু খাবারে, যেমন চকলেটের কথা বললে, এই চকলেটটাকে আমরা যদি একটু পাল্টে দিতে পারি, আমি একটা ছোট্ট চকলেট শেকের রেসিপি বলছি, যখন বাইরের চকলেটের ক্রেভিংসটা কমবে। সেটা হচ্ছে খানিকটা আমি আমন্ড বাদাম নিয়ে ড্রাই রোস্ট করে নেব, করে আমি 1 কাপ দুধ নেব, তার মধ্যে আমি একটু আর একটু মাখানাও আমি ড্রাই রোস্ট করে নেব, করে আমি গুঁড়ো করে নেব। এই মাখানা গুঁড়ো, তার সাথে আমন্ড এবং তার সাথে দুধ দিয়ে আর একটু খেজুর দিয়ে আমি ব্লেন্ড করব। আমার একটা পিউরি হলো। আমি এবার বেশ খানিকটা দুধ ফোটাবো, তার মধ্যে একটু আনসুইটেন কোকো পাউডার দেবো, আর এই যে পিউরিটা বানালাম আমি মিক্সচারটা, সেটা অ্যাড করবো, করে ফোটাবো। যখন হয়ে যাবে, ওপর থেকে আমি একটু ডার্ক চকলেট গ্রেট করে দিলাম। এটা কিন্তু অসাধারণ চকলেট শেক হয়। বাচ্চারা কিন্তু বাইরের চকলেট ছেড়ে দিয়ে এই চকলেটটা খাবে। এটা, এবং ওই যে চিপসের কথা, চিপসের জায়গায় আমি বাড়িতে একটুখানি আলুটাকে নিয়ে যদি আমি ওই এয়ার ফ্রায়ারে ভেজে দিতে পারি, বা মাঝে মধ্যে বাড়িতে একটু আলু ভাজা দিলাম, বা তাকে বললাম যে সে যখন এটা বুঝে যে তাকে ওজনটা কমাতে হবে, সমস্যা হচ্ছে, যে তুমি ছোট ছোট রিওয়ার্ড দিলাম যে তোমার এই 3 কেজি কমলে তুমি একটা টার্গেট নাও। নেক্সট 7 ডেজে আমরা এই ওয়েটটা, যখন অবশ্যই একটা হেলদি ডায়েট করি, তাকে ওইভাবে করানো হয় যে তুমি 3 কেজি ওজন কমাও, তাহলে তোমার সেদিন একদিন একটা ট্রিট থাকবে। আবার তোমার 1 কেজি কমলে আমরা একটা ট্রিট নেব। এইভাবে যদি তাকে একটু মোটিভেট করা যায়, এখন বাচ্চারা মোটিভেশনটা খুব চায়, বাড়ি থেকে যদি ওই সাপোর্টটা দেওয়া হয়, তাহলে কিন্তু চাইল্ড ওবেসিটি কমিয়ে দেওয়া যায়, অবশ্যই কমিয়ে দেওয়া যায়, এবং কমানোটা দরকার। মাটন খাওয়া ফোনে যায়? আচ্ছা, ফোনে তুমি কেউ আছে? মাটনের প্রশ্নে বাধা দিচ্ছ? আচ্ছা, না, ঠিক দেখে আছে, নিই এবার করে নাও। ফোনে কে আছে। মাটন বাঙালির প্রচন্ড মিথ। মাটন খেলে কোলেস্টেরল বেড়ে যায়, মাটন খেলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, মাটন খেলে এই বেড়ে যায়, ওই মাটন ভিলেন। কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন আছে, বাঙালির পকেটের কত জোর আছে যে সে রোজ মাটন খায়, এবং মাটন খেলে সে 1 কেজি মাটন খেয়ে ফেলতে পারে? তা তো নয়, বরং বাঙালি চিকেন অনেক বেশি খায় ঠিক, মাটনের থেকে। ঠিক ঠিক। সেখানে চিকেনেও তো কোলেস্টেরল আছে, তো সব দোষ মাটনের কেন? মাটন কি খাওয়া যায়? খেলে কিভাবে খাবো? মাটন যদি খাই আমরা, মাটনে প্রচুর গুণাগুণ যেরকম বললে অবশ্যই রয়েছে, এত ভালো প্রোটিনের সোর্স, তার সাথে তোমার প্রচুর আয়রন রয়েছে, প্রচুর নিউট্রিয়েন্ট রয়েছে, জানা কথাই। সেগুলো মানে মাসেল স্ট্রেংথ বাড়ানো থেকে আরম্ভ করে লো হিমোগ্লোবিন হয়েছে, অ্যানিমিক পেশেন্ট, সবার জন্য মাটন অবশ্যই খাওয়া যায়। যদি আমি মাটনটা খাওয়ার সময় চেষ্টা করব, যেটা ওপরের যে ফ্যাটের লেয়ারটা আছে সেটাকে যদি একদম কেটে ছেটে আমরা দিতে পারি, তাহলে অবশ্যই মাটনটাকে আমরা রান্নার মধ্যে রাখবো, কিন্তু পোর্শনটা কন্ট্রোল করে, কারণ বেসিক্যালি মাটনের ফ্যাটটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। সময় খুব কম, প্রশ্ন আছে ছোট ছোট করে উপর করবো। শ্যামা চাল, ঢেঁকি চাটা চাল ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কতটা উপকারী? কাউন খেলে কি ওজন কমে? রেখা সেহানবিশ কোচবিহার থেকে বলছে। একটু ডালিয়াটাও যোগ করে দিলাম। আচ্ছা, শ্যামা চাল, আরেকটা কোন চাল আছে? ঢেঁকি চাটা ঢেঁকি চাটা চাল অবশ্যই ডায়াবেটিক রোগীরা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, পোর্শনটা কন্ট্রোল করে। সকালবেলা খালি পেটে ঈষদুষ্ণ গরম জল, রাত্রিরে খাওয়া দাওয়ার পর ঈষদুষ্ণ গরম জল খেলে কি কোনো উপকার আছে? আরেকটা কথা, ভাত খাওয়ার পর কি সামান্য একটু করে জোয়ান খাওয়া যায়, উপকার হয়? বিজয় দালাল। হ্যাঁ, গরম জল খেলে আমার ডাইজেশনটা হয়তো একটু বেটার হলো, কিন্তু মানে এটা যদি আপনার পার্সোনাল মনে হয় যে খেয়ে আমার একটু সুবিধে হচ্ছে, তাহলে খেতে পারেন, আলাদা করে উপকার কিছু হয় না। আর জোয়ানটা খাওয়াই যেতেই পারে, হজমে সহায়ক, বা জোয়ানের জলও খেতে পারি। মুয়া হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, কোষ্ঠকাঠিন্য নিয়ে খুব কষ্ট পাই, হায়দ্রাবাদ থেকে ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না, কি করব? ঘরোয়া রেমেডি বলতে আমি যেটা বলবো, আপনি ফ্ল্যাক্সিড নিন, নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করুন, গুঁড়ো করে গুঁড়োটা রাখুন, সেটাকে 1 গ্লাস গরম জলে মিশিয়ে সকালবেলা খালি পেটে খান। একটা খুব ভালো ডিটক্স ওয়াটারের রেসিপি দিন। আচ্ছা, ডিটক্স ওয়াটার এই সিজনকে যদি মাথায় রেখে বলি, তাহলে হতে পারে আমরা একটা বিটের ডিটক্স বানাতে পারি। একটা বিট নিলাম, নিয়ে সেটাকে চপড করে আমার একটা মানে ইনফিউজ বটল বা গ্লাস বটলে দিলাম, তার মধ্যে একটুখানি আদা দেবো, একটু হলুদ দেবো, একটু গোলমরিচ দেবো। হলুদ দিলে কিন্তু গোলমরিচ দিতেই হয়, না হলে হলুদের কার্কিউমিনটা আবার অ্যাক্টিভ হয় না। তার মধ্যে আমার ওই 1 স্পুন চিয়া সিড দিয়ে দিলাম, আর একটু ফাইবার অ্যাড হলো, একটু আদা দিলে, আর একটা আমলকি দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম ঘন্টা 2 তারপরে একটা সুন্দর এই এক্সট্রাক্ট বেরোলো, একদম ফুচকার জলের মতো খেতে হয়, সেই জলটাকে আমি সারাদিন ধরে খেতে পারি, বিকেল 4টে 4:30 অব্দি। শীতকালের বাইরে
শীতকালে সারা বেলা বছরের যদি জন্য। সারা বছরের জন্য হয় সেক্ষেত্রে আমরা শসা দিয়ে করতে পারি। আমাদের গ্রীষ্ম প্রধান দেশ, শসা হতে পারে, পুদিনা পাতা দিতে পারি, তার মধ্যে একটু লেবুর রস, একটু আদা, একটু চিয়া সিড দিয়ে খেতে পারি। বেশ, দেখি সম্ভবত শেষ ফোন, কথা বলা যাবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলুন। বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছি, ভুলুসা। বলুন। বলুন। সবাইকে প্রথমেই আমি জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, নিলাম, এবার চট করে প্রশ্নটা করুন। আর আমার ডাক্তার দিদিমণিকে স্পেশাল ভালোবাসা। আচ্ছা, বেশ, আপনি আর প্রশ্নটা আমার করুন। প্রশ্নটা হচ্ছে মানে এই বিরিয়ানি বা চাউমিন, এগরোল, এগুলো কি নিয়মিত খাওয়া বেশ ভালো? আচ্ছা, এটা বলা হয়ে গিয়েছে, তো হ্যাঁ। শুনেন এক কথায়। নিয়মিত কোনোটাই খাওয়া ভালো নয়, মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, বা পরিমাণ বুঝে নিয়ে মাঝে মধ্যে মাসে 1-2 বার খাওয়া যেতে পারে। ঘড়ির কাঁটা বলছে 1 মিনিটও আপনাকে আর আটকে রাখতে পারবো না। তো যাওয়ার সময় আমাদের সমস্ত শ্রোতা, বন্ধু, দর্শক যারা আমাদের অনুষ্ঠানে যে ফলো করলেন, তাদের জন্য আপনার টেক অ্যাওয়ে মেসেজ কি? ডায়েট নিয়ে একদম ভয় পাবেন না। ডায়েটকে ভালোবেসে হই হই করে আনন্দ করে করুন, তাহলে একদম রোগ মুক্ত থাকবেন। ডায়েট কথার মানেই হলো জাস্ট খাবারের হ্যাবিটটাকে একটু পাল্টে ফেলা, একটু সময় নিয়ে পোর্শন মেপে খান, সুস্থ থাকবেন। ডায়েট আপনার রোগ সারিয়ে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় দিলেন আমাদের, এবং ডায়েট নিয়ে যত ভুল ধারণা ছিল সেসব তো গেলই, এবং আরো অনেক প্রশ্ন রয়ে গেল যা করাই হলো না। ডায়েট একটা বিরাট মহাসমুদ্রের অবশ্যই। মতো বিষয়। আবারও অন্য কোনো দিনে অন্য কোনো সময় আপনাকে পাবো, এই আশাই রাখি। আজকের মতো শুভরাত্রি জানাই।